আসসালামু আলাইকুম। হ্যালো সিফাত ভাই। হ্যালো মামুন ভাই বলেন। স্যার কি জয়েন করে নাই? কোনো কিছু বলছে? ভাই স্যার আজকে একটু ডিলে হবে আর কি, মানে স্যার নাকি একটা মিটিং আছে, উনি চলে আসবে 7:40-এর দিকে। মানে আপনাদের সাথে কথা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে ভাই। ওকে, আমি আপনাকে হোস্ট করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন সবাই? আমরা শুরু করি ক্লাস তাহলে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমার সাডেন একটা বোর্ড মিটিং ছিল, দ্যাটস ওয়াই আমি একটু দেরিতে অফিস থেকে বের হয়েছি। আছেন সবাই? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার শীত চলে যাচ্ছে, বাট এখন ঠান্ডা লাগছে। আহ, Okay, is the screen visible? ইয়েস স্যার। আমি আপনাদেরকে আগেই পাস্ট কোশ্চেন এবং ইন্স্যুরেন্স অ্যাক্টের যে সিনপসিসটা এটা পাঠিয়েছিলাম আপনাদের সিফাতের থ্রুতে। আর এর বাইরে কিছু কিছু যে ইদ্রার যে সমস্ত সার্কুলার গুলো থাকে বা আদার সিনপসিস গুলো আমরা ক্লাস শেষে আমি আপনাদেরকে বাকিগুলো ইমেল বা হোয়াটসঅ্যাপ করে দেবো। প্রথম আমরা দেখি, অ্যাজ ইউজুয়াল আমরা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মতো এভাবেও বলা আছে যে নভেম্বর ডিসেম্বর 2023 যেটা আপনাদের ইমিডিয়েট যে সেশন, ওই সেশনে ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে যে কোশ্চেনটা ছিল, সেখানে বলছিল যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাকে কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তাকে প্রিপেয়ার করতে হয়। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং স্টেটমেন্টে কারা কারা সাইন করবেন অথেন্টিকেশন সিগনেচার নিয়ে, যেটা আমাদের সেকশন 27 থেকে আসছে। দেন আরেকটা কোশ্চেন সেম সেশনে আসছিল, যেটা হচ্ছে আমাদের সেকশন 88 থেকে বলা ছিল সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালুটা কি? সারেন্ডার ভ্যালুটা হচ্ছে আমরা ইন্স্যুরেন্স অ্যাক্টের ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে গেলেন,
ঠিক আছে, এরপরে যদি দেখা গেল যে আপনি আইদার মানে কোনো কারণে আপনি ডিসাইড করলেন যে আপনি পলিসিটা কন্টিনিউ করবেন না, তো বিফোর ম্যাচুরিটির আগে আপনি যদি কিছু সার্টেন কন্ডিশন ফুলফিল করেন, যেটা আমাদেরকে সেকশন 88 বলা আছে, তাহলে আমি কিছু ভ্যালু পাবো, যেটাকে আমরা সারেন্ডার ভ্যালু বলবো। ওকে, আমরা নেক্সট সেকশন 88 যখন পড়বো তখন ডিটেইলে দেখতে পাবো। তারপর আগস্ট 2023-তে যে কোশ্চেনটা ছিল যে একটা ইন্স্যুরেন্স, আপনার ডাবল ইন্স্যুরেন্স এবং রি ইন্স্যুরেন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। আমি একটু বলি, আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন। যে ডাবল ইন্স্যুরেন্স, তাহলে টার্মটাতে কি বোঝাচ্ছে? ডাবল, আপনি কি করলেন, সেম কোন একটা সাবজেক্ট মানে সেম রিস্ক এবং সেম সাবজেক্ট আপনি কি করলেন, একের অধিক ইন্স্যুরের সাথে ইন্স্যুরেন্স করলেন, যেটা হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। আর রি ইন্স্যুরেন্সটা কি? রি ইন্স্যুরেন্স বলছে ট্রান্সফার অফ দ্য পার্ট অফ দ্য রিস্ক বাই দ্য ইন্স্যুরার। আপনি রিস্কের একটা পার্ট আপনি কি করলেন, অন্য ইন্স্যুরারের কাছ থেকে অন্য ইন্স্যুরার ট্রান্সফার করলেন। সেটা হচ্ছে মূলত এই যে রি ইন্স্যুরার এবং ডাবল ইন্স্যুরেন্সের মধ্যে বেসিক ডিফারেন্স। তারপর এপ্রিল 2023-এ যে কোশ্চেনটা ছিল সেটা সারেন্ডার ভ্যালু থেকে একটা ম্যাথ আসছিল, যেটা আমরা ডিসেম্বর 2023-তে রিপিটেড কোশ্চেন। তারপর হচ্ছে প্রিমিয়াম রেট ডিটারমিনেশন, কিভাবে ইফেক্টিভ রেট আমরা ডিটারমাইন করবো, যেটা সেকশন 16-এ আছে। তারপর 2022-এর ডিসেম্বর সেশনে যে কোশ্চেনটা ছিল, যেটা বলা আছে ইনাবলিং লোন টু সিস্টার কনসার্ন বাই কিপিং লিয়েন দ্য লাইফ ফান্ড। তো এটা মূলত আইডিআরে আমরা যখন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি পড়েছি, তখন তাদের রেগুলেটর কে ছিল? বাংলাদেশ। হ্যাঁ, থ্যাংক ইউ, বাংলাদেশ ব্যাংক। আর ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ইন্স্যুরেন্স কোম্পানির রেগুলেটর আমরা বলবো, আমরা যখনই কোনো বলবো যে অথরিটি রেগুলেটর টার্মটা ইউজ করব, আমরা ধরে নিব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ইদ্রা। ওকে, আমরা যখন বাংলাদেশ মানে ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি তাদের রেগুলেটর নিয়ে কথা বলবো, তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে টাইম টু টাইম ডিরেক্টিভ, সার্কুলার, যে আইন ল গুলো আছে সেই অনুযায়ী কিন্তু ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিকে অপারেট করতে হয়। আর ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে অন্যান্য আদার ল এর পাশাপাশি তার যে মেইন রেগুলেটর হচ্ছে ইদ্রা। ইদ্রা থেকে যে ডিরেক্টিভ গুলো আসবে, তাকে কিন্তু ইদ্রা থেকে লাইসেন্স নিয়ে সবকিছু কিন্তু ইদ্রার অনুযায়ী তাকে কমপ্লাই করতে হবে। তো ডিসেম্বর 2022-এ ইদ্রার একটা সার্কুলার ছিল, যেখানে বলা ছিল যে ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে আপনি যদি যে আমরা যে প্রিমিয়ামটা দিই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেই প্রিমিয়ামটাকে সে কি করলো, একটা সিকিউরিটি হিসেবে ইউজ করে সে আপনার কোন একটা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে লোনের জন্য অ্যাপ্লাই করতেছে। তো এটা পারবে কিনা, ইদ্রার এই সার্কুলার, যেটা 2022-এর 11 নম্বর সার্কুলার, জুলাই 31 আসছিল, ওই সার্কুলারটাতে কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করা ছিল। তো এইখান থেকেই মূলত আমাদের এই কোশ্চেনটা আসছিল। তারপর আগস্ট 2022-তে যেখানে হচ্ছে বলা ছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বিজনেস প্রকিউর করার জন্য, সলিসিট করার জন্য মানে কমিশন দেওয়ার কিছু রেস্ট্রিকশন ছিল, যেটা সেকশন 58-এ আছে। ডিসেম্বর 2021-এও সেম রিপিটেড একই সেম কোশ্চেনটাই আসছিল। তারপর এপ্রিল 2021 সারেন্ডার ভ্যালু, দেখেন এখানে কিন্তু আমি ডিফারেন্ট কালার ইউজ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সারেন্ডার ভ্যালুটা কিন্তু রিপিটেড অনেকগুলা সেশনে আসছে। ওকে, এই যে সারেন্ডার ভ্যালু জুনে 2000 আসছে, তারপর ডিসেম্বর 2015-তে আসছে। ওকে, এগুলো সেম কালার দিয়ে রাখছি, মানে একই কোশ্চেনটা ম্যাথ বলেন বা সারেন্ডার ভ্যালু যে বেসিক ডিফারেন্সটা ডেফিনেশনটা বলেন, সেখান থেকে কোশ্চেন গুলো আসতেছে। তারপর আইডেন্টিফাইং ইফেক্টিভ প্রিমিয়াম, যেটা সেকশন 16 থেকে। তারপর এপ্রিল 2021-এর আর এটা সেম রিপিটেড কোশ্চেন। তারপর ডিসেম্বর 2020-এ যদি বলি আমরা, সেটা হচ্ছে আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির যে স্পেশাল যে অডিটর, স্ট্যাটিউটরি অডিটরকে আপনি স্পেশাল অডিট, তাকে যে স্পেশাল অডিট করাতে পারবেন কিনা, তারপর স্পেশাল অডিটর কে অ্যাপয়েন্ট করবে এবং তার ফিসটা কে ডিটারমাইন করবে, যেটা আমাদের সেকশন 29-এ আছে। আমরা 29 যখন পড়বো তখন এটা দেখতে পাবো। তারপর ডিসেম্বর 2019-এ বলা আছে power of the IDRA IDRA to inspect and ask for the information, যেটা সেকশন 49 থেকে আসছে। তারপর সেকশন 17 এবং 18 থেকে আসছে ডিটারমিনেশন এবং কালেকশন অফ প্রিমিয়াম নিয়ে। জুন 2019 রিপিটেড কোশ্চেন, সারেন্ডার ভ্যালু, তারপর বেনিফিট এবং ইন্টারেস্ট পেমেন্টের ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশন অ্যাপ্লিকেবল। ডিসেম্বর 2018-তে অ্যাসাইনমেন্ট এবং নমিনেশন অফ লাইফ পলিসি, যেটা আমাদের সেকশন 56 এবং 57-এ আছে। জুন 2017-তে এটাও সেম, আপনার ডাবল ইন্স্যুরেন্স এবং রি ইন্স্যুরেন্স নিয়ে। তারপর ডিসেম্বর 2016, যেখানে একটা সেকশন 43 থেকে আসছিল যে সলভেন্সি মার্জিন,
আমরা যখন ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি দেখেছিলাম তখন হচ্ছে তাদের একটা রিজার্ভ ফান্ড মেনটেন করতে হয়, আর ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তাকে একটা সলভেন্সি মার্জিন মেনটেন করতে হয়, যেটা সেকশন 43-তে কি কি কন্ডিশন তাকে কমপ্লাই করতে হবে আমরা 43 যখন পড়বো সেখানে পাবো। দেন জুন 2016-তে বলছে রিবেট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি রিবেট ছাড় দেওয়ার ক্ষেত্রে বা লোন কাউকে লোন দিতে পারবেন কিনা, সারেন্ডার ভ্যালু ম্যাথ, তারপর আসছে একই রিপিটেড কোশ্চেন। তারপর 2014 সেশন গুলোতেও অলমোস্ট আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই আমাদের কি বিভিন্ন সেকশন থেকে আসতেছে। সো আমাদের ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্স একটাও ছোট, পাশাপাশি এখানে খুব কম মানে যে কেস দিবে কেসটাও খুব ছোট দেয়। তো আপনাদের এখান থেকে মার্ক তোলাটা তুলনামূলকভাবে ইজি। অন্যান্য যেমন ব্যাংক বা সিকিউরিটিস ল বলেন বা কোম্পানিস অ্যাক্ট বলেন, এগুলো থেকে কিন্তু ইন্স্যুরেন্স অ্যাক্ট, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এগুলো থেকে মার্ক তোলাটা তুলনামূলকভাবে ইজি, কারণ আপনি জাস্ট অ্যাক্ট সেটা গো থ্রু করে যান, কিছু বেসিক জিনিস জানেন, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন যে কোনো ধরনের কেসই আসুক আমরা আনসার দিতে পারবো। ওকে, আমরা জাস্ট একটা ধারণা নিলাম যে ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে সাধারণত কি ধরনের কোশ্চেন আসে। আমরা কিছু কিছু কোশ্চেন ক্লাস শেষে সলভ করব। আমরা এখন যাই ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010-এ। তো 2010-এ বলছে যে ইন্স্যুরেন্স মিনস দ্য পলিসি অ্যান্ড কন্ট্রাক্ট or the business on the condition of taking premium anybody promises to make payment on the happening of any incident mentioned in the contract. তাহলে এখানে কি কি টার্মের কথা বললাম, যে প্রথম হচ্ছে এটা একটা পলিসি এন্ড কন্ট্রাক্ট। সরি, প্রথম হচ্ছে আমরা বলছি কি ইন্স্যুরেন্স বলতে আমরা বুঝি পলিসি এন্ড কন্ট্রাক্ট অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম anybody promises to make payment on the happening of any incident mentioned in the contract. তাহলে আমি এখানে টোটাল কয়টা কথা বললাম, আমাদেরকে ইন্স্যুরেন্সের যে ডেফিনেশনটা আছে আমাকে যদি 5টা পয়েন্ট আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ইন্স্যুরেন্স টার্ম নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না। প্রথম হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট, কার মধ্যে, যে ইন্স্যুরেন্স করবে এবং কি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে, ইনস্যুর্ড এবং ইনস্যুরারের মধ্যে, এটা একটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম, প্রিমিয়াম দেওয়ার কন্ডিশনে এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট। তাহলে সেকেন্ড বলছি কি প্রিমিয়াম দেওয়ার কন্ডিশনে এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট কখন করবে। ফোর্থ হচ্ছে অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসাইডেন্ট, কোনো ঘটনা ঘটলে। আর নাম্বার ফিফথ হচ্ছে মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট, অবশ্যই আপনাকে যে সাবজেক্ট ম্যাটার সেটা কন্ট্রাক্টে কি থাকবে, রিটেন থাকতে হবে। ওকে, তাহলে আমরা 5টা পয়েন্ট মনে রাখতে পারবো না। প্রথম হচ্ছে একটা কন্ট্রাক্ট ইনস্যুরার এবং ইনস্যুরের মধ্যে। সেকেন্ড বলছি কি অন দ্য কন্ডিশন অফ টেকিং প্রিমিয়াম, প্রিমিয়াম নেওয়ার কন্ডিশনে। থার্ড বলছি এনিবডি প্রমিসেস টু মেক পেমেন্ট, কখন করবে। নাম্বার 4 অন দ্য হ্যাপেনিং অফ এনি ইনসাইডেন্ট, এবং যেটা অবশ্যই কন্ট্রাক্টে মেনশন থাকতে হবে। যে ডেফিনেশনটা আমাদের সেকশন 2 ইন্স্যুরেন্স অ্যাক্টের সেকশন 2 সাব সেকশন 28 আছে। দেন বলছে আসলে ইনস্যুরারের ডেফিনেশনটা 25 সাবসেকশনে বলছে যে ইনস্যুরার মিনস এনি ইন্ডিভিজুয়াল or corporate incorporated under the law of Bangladesh carries an insurance business. তাহলে প্রথম কথা হচ্ছে সে যে ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করতেছে। ফর দ্য পারপাস অফ ইন্স্যুরেন্স বিজনেস এমপ্লয়েজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মেইনটেইনস এ প্লেস অফ বিজনেস ইন বাংলাদেশ। দেন আছেন পলিসি হোল্ডার বা ইনস্যুরার বলতে বোঝাচ্ছে কি যে ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করে। আর ইনস্যুর্ড কারা, ইনস্যুর হচ্ছে a person to whom a policy is insured, তাহলে যার কি টু হোম, যার জন্য মানে যার অনুকূলে পলিসিটা ইন্স্যুরেন্স করা হয়, ইনস্যুরড করা হয়, তাকে আমরা বলবো পলিসি হোল্ডার বা ইনস্যুরড। ইন্স্যুরেন্স বিজনেস হতে পারে আপনার লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কোনগুলা, লাইফ ইন্স্যুরেন্স বিজনেস মিনস কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স আপন হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফের উপরে যে ইন্স্যুরেন্স সেটাকে আমরা বলবো ইন এ সেন্স লাইফ ইন্স্যুরেন্স। তাহলে অ্যাকসেপ্ট হিউম্যান ইন্স্যুরেন্স সেগুলো হবে নন লাইফ ইন্স্যুরেন্স। বলা আছে নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস মিনস অল আদার ক্লাসেস অফ ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আপন হিউম্যান লাইফ। তাহলে হিউম্যান লাইফ ব্যতীত অন্য যে কোনো ইন্স্যুরেন্স আপনি যদি সে আপনার কি করলেন, আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স করলেন, মানে এই আপনার ক্যাশ টাকা মানে ক্যাশ ইন্স্যুরেন্স করলেন, তারপরে আপনি মেরিন ইন্স্যুরেন্স করলেন, ফায়ার ইন্স্যুরেন্স করলেন, এগুলো সবকিছুই হবে আপনার নন লাইফ ইন্স্যুরেন্স।
তাহলে আপনার আর কিছু ইন্স্যুরেন্স আপনারা হয়তো অডিটের সময় অনেক সময় পেয়ে থাকেন যে ক্যাশ ইন সেফ, ক্যাশ ইন ট্রানজিট, এই টার্মগুলোর সাথে পরিচিত আছেন কেউ? ক্যাশ ইন সেফ, ক্যাশ ইন সেফটা হচ্ছে আপনি আপনার অফিসে যে ক্যাশটা আপনি মেনটেন করেন, ভল্টে যে ক্যাশটা থাকে, তো আপনি একটা সার্টেন সাম ইনস্যুর করে রাখলেন যে এখানে যদি কোনো ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণটা দিবে। ক্যাশ ইন ট্রানজিট, ট্রানজিটটা হচ্ছে জি স্যার, বিভিন্ন কোম্পানিগুলা মানে অডিটের সময় আমরা এটা দেখেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ ইন ট্রানজিট, ট্রানজিটটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন দেখা যায় কি করি আমরা, হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ, অনেক সময় আমাদের বোর্ড ফি দেওয়া লাগে বা অনেক সময় বিভিন্ন পারপাসে আমাকে ক্যাশ টাকা উইথড্র করতে হয়। তো আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট কাউকে দিয়ে আপনি ব্যাংকে পাঠালেন, ব্যাংক কি করলো, সে ক্যাশ উইথড্র করবে 5 লাখ 2 লাখ। তো এখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি এখানে সে আপনার এই যে ব্যাংক আপনি কি করলেন, ওই যে মেনশন ইন দ্য কন্ট্রাক্ট বললাম যে আপনি ক্ষতিপূরণ মানে এই পুরো কিছু কিন্তু আপনার কন্ট্রাক্টে রিটেন থাকতে হবে যে সে আপনার ব্যাংকের ডিস্টেন্স হচ্ছে আপনার গুলশান আর আপনার অফিস হচ্ছে বনানীতে। তো এই যে ডিস্টেন্সের মধ্যে যদি কোনো এবং স্পেসিফিক কিন্তু যে অফিস অ্যাসিস্ট্যান্ট যাবে তার নামও কন্ট্রাক্টে থাকবে। বলা আছে যদি এখানে কোনো ইনসিডেন্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, আপনাকে ক্যাশ ইন ট্রানজিট পলিসির আন্ডারে আপনাকে ক্ষতিপূরণটা দিবে। ক্লিয়ার সবার কাছে? লাইফ ইন্স্যুরেন্স আপনারা যখন আইডিআর এর ওয়েবসাইটে দেখবেন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির ওয়েবসাইটে লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্টলি 35 আপনার লাইফ ইন্স্যুরেন্স অপারেট করতেছে এবং নন লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে 46 অপারেট করতেছে। দেন আসেন সেকশন 8, এখানে বলছে রেজিস্ট্রেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মতো এখানেও বলা আছে যে no person shall without obtaining a registration certificate from the authority carry on any insurance business under this act। তাহলে অথরিটি বলতে ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। তাহলে ইদ্রা থেকে বলা আছে যে প্রায়র কি নো পার্সন শ্যাল উইদাউট অবটেনিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাহলে ইদ্রা থেকে ইস্যুকৃত লাইসেন্স ছাড়া কেউ ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করতে পারবে না, প্রোভাইডেড দ্যাট জীবন বীমা কর্পোরেশন এন্ড দ্য সাধারণ বীমা কর্পোরেশন, যেটা আমরা 1973 যে ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট সে অনুযায়ী তারা কিন্তু ইনলিস্ট এস্টাবলিশ, সো বলছে যে শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন রেজিস্টার্ড, তাদেরকে আর নতুন করে কি করতে হবে না। এই যে 2010-এ যে ইন্স্যুরেন্স অ্যাক্টটা আসছে সে অনুযায়ী কিন্তু তাদেরকে আর নতুন করে লাইসেন্স নেওয়া দরকার হয়নি, বলছে যে শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন রেজিস্টার্ড। সেকেন্ড যে পয়েন্টটা বলছে এনি পার্সন উইলিং টু ক্যারি অন এনি লাইফ ইন্স্যুরেন্স অর নন লাইফ ইন্স্যুরেন্স শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই। তাইলে এই দুইটা ব্যতীত বলা হচ্ছে যারা অলরেডি কি মানে আপনার এনি পার্সন উইলিং টু ক্যারি অন, তারা ইন্স্যুরেন্স বিজনেস ক্যারি করতে যাকে অবশ্যই কি করতে হবে, ইদ্রার কাছে প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে হবে। ইফ অ্যান ইন্স্যুরার রেজিস্টার আন্ডার ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 desires to continue insurance business in Bangladesh, তাকে shall have to apply within 6 months on the commencement of this act। তাহলে তাকে কি করতে হবে, যারা 1938 অনুযায়ী অলরেডি ইনকর্পোরেটেড আছে, রেজিস্টার্ড আছে, তারা ইদ্রার কাছে 6 মান্থের ভিতর প্রেসক্রাইব ফর্মে অ্যাপ্লাই করতে হবে উইথ বাই মেনশনিং অলসো হ্যাভ টু পে প্রেসক্রাইব ফি। প্রেসক্রাইব ফি পরিশোধ করে তাকে কি কি ডকুমেন্ট আমরা যখন ইন্স্যুরেন্স কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করব কি কি ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হবে। প্রথম বলছে হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এ কোম্পানি, a certified copy of the memorandum of association and articles of association, name, directors, occupation and tax identification number of these directors। তাহলে কোম্পানির ক্ষেত্রে আরজিএসসি সার্টিফাইড মেমোরান্ডাম এবং আর্টিকেলস এর কপি দিতে হবে, তার ডিরেক্টরদের নেম, অ্যাড্রেস এবং তাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন টিন অকুপেশনের ডিটেলসটা দিতে হবে। যারা 1938 অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে অলরেডি রেজিস্টার আছে সেক্ষেত্রে বলছে তাদের প্রিন্সিপাল অফিস, ফুল অ্যাড্রেস অফিস প্রিন্সিপাল অফিস, তাদের প্রিন্সিপাল অফিসের ফুল অ্যাড্রেস, তাদের বোর্ডে যে সমস্ত ডিরেক্টর আছেন তাদের নেম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিতে হবে। দেন প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস যদি বাংলাদেশের বাইরে হয় বা কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে তাদের বলা আছে নেম অফিস অল মেম্বার্স, কোঅপারেটিভ সোসাইটির যে সমস্ত মেম্বার তাদের অ্যাড্রেস, ট্যাক্স সার্টিফিকেশন নাম্বার এগুলো আপনাকে অ্যাপ্লিকেশনের সময় প্রোভাইড করতে হবে। আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় একটা আন্ডারটেকিং দিতে হবে, একটা ডিক্লারেশন দিতে হবে, বলছে এভরি অ্যাপ্লিকেশন
under this section shall be certified by a declaration signed by the person making the application that the statements accompanying the application are true and correct. আপনাকে আন্ডারটেকিং দিতে হবে যে অ্যাপ্লিকেশনের সাথে যে সমস্ত আপনি স্টেটমেন্টগুলো সাবমিট করছেন সেগুলো ট্রু এবং অ্যাকিউরেট। নাম্বার সেকশন 9 যেটা বলছে যে আপনি রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্টগুলো দিলেন, এবার কি হবে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুয়েন্সের ক্ষেত্রে ইদরা কি কি বিষয় দেখবে বলা আছে যে on receipt of an application for registration under section 8 the authority may issue the insurer a registration certificate to carry on life or non-life insurance business if it's satisfied থাকে নিম্নোক্ত কিছু বিষয় এগুলোতে সে যদি স্যাটিসফাই হয় তাহলে সে কি করবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। Applicant is incorporated or registered in Bangladesh or outside Bangladesh under the law of Bangladesh or of any country. এখানে কি বুঝাইছে? The applicant is incorporated, তাকে কি হতে হবে বলা আছে ইন বাংলাদেশ or outside বাংলাদেশ। তাহলে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের ল মানে আইন অনুযায়ী ইনকর্পোরেটেড বা রেজিস্টার্ড হতে হবে। বাংলাদেশে হতে পারে বা বাংলাদেশের বাইরেও, তাকে অবশ্যই আইন অনুযায়ী কি হতে হবে, যে পার্টিকুলার অন্য দেশের আইন অনুযায়ী তাকে ইনকর্পোরেটেড বা রেজিস্টার্ড হতে হবে। The provision of this act in relation to minimum paid up share capital requirements have been complied by the applicant. তাহলে তাকে কি করতে হবে, আমাদের পরবর্তী সেকশনে যেটা পাবো পেইড আপ ক্যাপিটাল হচ্ছে একটা আপনারা নোট করতে পারেন, লাইফ ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে 30 crore আর নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে 40 crore। তাহলে লাইফ হলো 30 কোটি এবং নন লাইফ হলো 40 কোটি, আপনাকে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল মেনটেন করতে হবে। দেন বলছে আপনাকে মিনিমাম স্ট্যাটিউটরি রিজার্ভের যে রিকোয়ারমেন্ট, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1.5 কোটি এবং নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 2.5 2.5 কোটি টাকা যেই স্ট্যাটিউটরি ডিপোজিট রাখতে হয় সেই ডিপোজিটের রিকোয়ারমেন্ট আপনাকে কমপ্লাই করতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্টস জেনারেল ম্যানেজমেন্ট ইজ গুড অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ সাউন্ড, তাহলে তারপর জেনারেল ম্যানেজমেন্টটা ভালো হতে হবে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা সাউন্ড হতে হবে। দেন দ্য প্রভিশন অফ দিস তাকে অবশ্যই রিইন্স্যুরেন্সের অ্যারেঞ্জমেন্ট কমপ্লাই করতে হবে। দেন এডিকুয়েট আর্নিং প্রসপেক্টস থাকতে হবে যাতে সে তার লাইবিলিটিস গুলো কি করতে পারে, মিট আপ করতে পারে। দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ দ্য সিচুয়েশন টু হ্যাভ এন অ্যাকচুয়ারি অ্যান্ড আদার কোয়ালিফাইড পারসন, এবং তাকে বলছে যে আমরা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা সেকশন 30-তে দেখবো যে অ্যাকচুয়ারি এবং আদার কোয়ালিফাইড অ্যারেঞ্জমেন্ট যে ম্যান পাওয়ার গুলো আছে সেগুলো বিজনেস ক্যারি করার জন্য সেটা তাকে অ্যাভেলেবেল রাখতে হবে। Or the authority finds the application of an applicant not appropriate, যখন অথরিটি বলতে ইদ্রা, আপনি যখন ইদ্রার কাছে লাইসেন্সিং এর জন্য আপনি অ্যাপ্লাই করলেন, বলছে যে আপনার অ্যাপ্লিকেশন এবং সাপোর্টিং যে ডকুমেন্টগুলো দিলেন সেগুলো যদি তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, ইট শ্যাল রিফিউজ, আপনার অ্যাপ্লিকেশনটা সে কি করতে পারে, রিফিউজ করতে পারে। এবং বলা আছে রিজনেবল অপরচুনিটি, আপনাকে একটা রিজনেবল অপরচুনিটি দিবে এবং শ্যাল বি ইন্টিমেটেড টু দ্য অ্যাপ্লিক্যান্ট ইন রাইটিং মেনশনড অ্যাপ্রোপ্রিয়েট গ্রাউন্ড। তাহলে আপনার স্টেটমেন্ট সাবমিট করার জন্য যদি আপনাকে আপনার অ্যাপ্লিকেশন এবং সাপোর্টিং যে স্টেটমেন্টগুলো আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিলেন কোনো কিছু তার কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় বা এডিশনাল কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, বলা আছে সে রিফিউজ করতে পারে এবং আপনাকে সে তার একটা অপরচুনিটি দিবে যে তার এগনিস্টে, তার ডিসিশনের এগনিস্টে আপনার যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা লিখিতভাবে সাবমিট করার। এ পার্সন অ্যাগ্রাইভ বলছে ইদ্রার এই ডিসিশনের কারণে যদি কেউ অ্যাগ্রাইভড মানে ক্ষতিগ্রস্ত হয়, সে কি করতে পারবে উইদিন 30 days এর মধ্যে আবার অ্যাপ্লাই করতে পারবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন, যদি বলা আছে প্রেসক্রাইব যে ফি, সে ফি যদি সে পরিশোধ না করে সেক্ষেত্রে ইদ্রা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করতে পারে। সেকশন 9 বললাম, প্রথম এইটি কি পড়ছি, এইটি পড়ছে আপনার রেজিস্ট্রেশন। হ্যাঁ, তারপর হচ্ছে 9 হচ্ছে কি কি বিষয় দেখবে ইদ্রা একটা ইন্স্যুরেন্স কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার সময়। 10 হচ্ছে উইথহোল্ডিং অর ক্যান্সেলেশন, তাহলে কি কি বলা আছে, আমরা ব্যাংকের ক্ষেত্রে যেভাবে বলছি যে আপনার যদি একটা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি যেরকম ভ্যালিড লাইসেন্স থাকা সত্ত্বেও কোন কোন সার্কামস্টেন্সে তার লাইসেন্স ক্যান্সেল হতে পারে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা আছে if the insurer fails to comply with the provision of section 23 এবং 109 এর যে ডিপোজিটের যে রিকোয়ারমেন্টটা আছে, আমি বললাম যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে স্ট্যাটিউটরি ডিপোজিট কত বলছি, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1.5 কোটি আর নন লাইফ 1.5 আর 2.5 crore বলছিলেন। হ্যাঁ,
ওই আপনি যদি স্টেটেড ডিপোজিটের রিকোয়ারমেন্টটা যদি আপনি কমপ্লাই করতে ফেলিওর হন, সেক্ষেত্রেও কিন্তু ইদ্রা আপনার লাইসেন্স ক্যান্সেল করতে পারে। ডাজ নট কমেন্স বিজনেস, আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দিল আপনাকে 2022 সালে, আপনি এখনো বিজনেস শুরু করতে পারেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইসেন্সটা উইথহোল্ড বা ক্যান্সেল করতে পারে। নাম্বার 3rd পয়েন্ট বলছে proposes to make or has any understanding or arrangement with the creditors, অথবা its business has been wound up, otherwise dissolved or has gone into liquidation বা insolvent হয়ে গেল, তার বিজনেস উইন্ডিং আপ ডিসলভড হয়ে গেল বা সে লিকুইডেশনে চলে গেল, এই সার্কামস্টেন্সেও কি হবে, আপনার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। ইজ ক্যারিং অন ইস বিজনেস ইন এ ম্যানার লাইকলি টু বি, এটাও ব্যাংকের মতো যে আপনি এমন ভাবে তা আপনার বিজনেসটা ক্যারি করতেছেন যেটা আপনার যে পলিসি হোল্ডার তাদের ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল বা হার্মফুল, ক্ষতিকারক, বা ওভারঅল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য যদি সেটা হার্মফুল হয়, সেক্ষেত্রে আপনার লাইসেন্স ক্যান্সেল করতে পারে। ইজ আনএবল টু মিট ইটস অব্লিগেশন, আপনি আপনার অব্লিগেশন গুলো মিট আপ করার জন্য যদি আনএবল হয়। দেন ফেলস টু মেইনটেইন রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন, যেটা হচ্ছে আমরা প্রথমে বলছিলাম সেকশন 43 তে আমরা যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে কি করতে হয়, একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট রিজার্ভ ফান্ড হিসেবে মেনটেন করতে হয়, যে সলভেন্সি মার্জিনটা, সেটা যদি আপনি মেনটেন করতে ফেলিওর হন, তাও আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। কন্ট্রাভেন্স এনি প্রভিশন, বা কোনো ইমোরাল অ্যাক্টিভিটি বা ম্যাল প্র্যাকটিসের সাথে আপনি যদি ইনভলভ থাকেন। ডাজ নট পে এনি ক্লেম, আপনি কোনো একটা ক্লেম ফাইনাল, আপনি দেখা গেল কেউ ইন্স্যুরেন্স ক্লেম করলো, আপনি ফাইনাল ক্লেম 3 মাস, আপনার ফাইনাল জাজমেন্টে 3 মাস হয়ে গেল, আপনি কি করতে পারলেন না, তার ক্লেমটা মিট আপ করতে পারলেন না, সেক্ষেত্রেও বলছে যে অ্যাজ পার সেকশন 10 আপনার লাইসেন্স ইদ্রা ক্যান্সেল করতে পারবে। Where the authority decides to cancel any registration certificate under this section, it shall give notice in writing to the insurer of its decision within 15 days, and the decision shall take effect on such date as may be specified in the notice. তাহলে দেখা গেল যখন ইদ্রা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সে ক্যান্সেল করবে, সে তার ডিসিশন নেওয়ার 15 ডেজ এর মধ্যে কি করবে, সেটা রিটেন ও ইন্স্যুরারকে নোটিফাই করবে, এবং সেটা দ্য ডিসিশন শ্যাল টেক ইফেক্ট, এবং ইফেক্টিভ হবে অন সাচ ডেট, যেদিন নোটিশটা তার বলা আছে, যেদিন নোটিশটা তাকে দেওয়া হবে, এরপর থেকে সে নতুন কোনো ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট বা কারোর সাথে এগ্রিমেন্টে যেতে পারবে না। When a registration certificate is cancelled under this section, the insurer shall not enter any new contract of insurance after the cancellation has taken effect. তাহলে এরপর থেকে সে কি করতে পারবে না, নতুন কোনো ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করতে পারবে না, কারোর সাথে ইন্স্যুরেন্সে সে এগ্রিমেন্টেও যাইতে পারবে না। এবার আসেন সেকশন 11, যেখানে বলছে রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনাকে এভরি ইয়ার, প্রত্যেক বছরে 30th নভেম্বর বলা আছে, স্পেসিফাই করা আছে একটে, বলা আছে এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড আন্ডার সেকশন 9 অনুযায়ী যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু করা হলো, সেটা রিনিউয়েবল এবং এভরি ইয়ারে রিনিউ করতে হবে। An application for the renewal of registration shall be made by the insurer to the authority before the 30th day of November by paying prescribed fees. তাহলে বলছে যে আপনাকে প্রত্যেক বছর 30 নভেম্বরের আগে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রেসক্রাইব ফি পরিশোধ করে ইদ্রার কাছ থেকে আপনাকে রিনিউ করতে হবে। The authority shall maintain a register for registration certificate and its renewal, suspension, cancellation, and keep record of everything in relation thereto. ইদ্রা অবশ্যই কি করবে, একটা রেজিস্টার মেইনটেইন করবে, নতুন কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হলে বা রিনিউয়ালের যদি কারো সাসপেনশন বা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেই সমস্ত রেকর্ডগুলো ইদ্রার রেকর্ডে রেজিস্টার আকারে থাকতে হবে। 13 বলছে restrictions on registration of same insurer to contract both life and non-life insurance. তাহলে বলছে an insurer shall not be registered for life insurance business if already registered for any class of non-life insurance. যদি কেউ নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে থাকে, সে নতুন করে লাইফ ইন্স্যুরেন্সের জন্য রেজিস্ট্রেশন নিতে পারবে না, এবং ভাইস ভার্সা যদি কেউ লাইফ ইন্স্যুরেন্সের জন্য অলরেডি রেজিস্ট্রেশন নিয়ে থাকে, সে নন লাইফের জন্য রেজিস্ট্রেশন নিতে পারবে না। 14 licensing for establishing branch and office of insurer. বলছে no insurer shall establish a new branch or office and make any business transaction from there, বলছে without obtaining a license from the
অথরিটি। তাহলে ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মতো এখানেও যে আপনি উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল, আপনি ইদ্রা থেকে প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া আপনি নতুন কোনো ব্রাঞ্চ ওপেন বা এক্সিস্টিং ব্রাঞ্চও কিন্তু ট্রান্সফার করা যাবে না। ফর অবটেনিং এ রেজিস্ট্রেশন, আপনাকে লাইসেন্সের জন্য বলছে যে an insurer shall have to make, আপনাকে প্রেসক্রাইব ফি পরিশোধ করে আইডিয়াটা প্রেসক্রাইব ফর্মে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অন রিসিপ্ট অফ এন অ্যাপ্লিকেশন, কনসিডারিং দ্য অ্যাপ্লিকেশন, আমরা এর আগে সেকশন 9-এ যেই কন্ডিশন গুলো দেখেছি সেখানে যদি ইদ্রা স্যাটিসফাই হয় তাহলে আপনাকে বলা আছে যে কি করবেন, শ্যাল ইস্যু লাইসেন্স, আপনাকে নতুন ব্রাঞ্চের জন্য লাইসেন্স ইস্যু করবে। ইফ এন অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় এবং তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট গুলো দিয়েছে সেগুলো যদি ইদ্রার কাছে অ্যাকসেপ্টেবল না হয়, সে অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারে এবং সে বলা আছে and shall communicate its decision of refusal, specifying the reason thereof in writing to the applicant within 6 weeks from the date of such decision. আপনি যদি কোনো ব্রাঞ্চ ওপেনিং এর জন্য আপনি অ্যাপ্লাই করেন, দেখা গেল কোনো স্পেসিফিক কোনো একটা রিজনসে আপনার ব্রাঞ্চের যে প্রজেক্ট প্রোফাইলটা দিলেন সেটা ইদ্রার কাছে অ্যাকসেপ্টেবল মনে হলো না, তো আপনার অ্যাপ্লিকেশনটা যখন সে রিফিউজ করবে সে বলছে কমিউনিকেট, আপনাকে 6 উইকস এর মধ্যেই কি করবে, আপনার ডিসিশন না 6 উইকস এর মধ্যে আপনাকে সেটা কমিউনিকেট করবে। A person being aggrieved, যদি কেউ ক্ষতিগ্রস্ত ইদ্রারের ডিসিশনের রিফিউজালের কারণে অ্যাগ্রাইভ ক্ষতিগ্রস্ত হয়, সে 30 ডেজ এর মধ্যে কি করতে পারবে, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে গভর্নমেন্ট যে ডিসিশনটা দিবে শ্যাল বি ফাইনাল। 6 এবং 7 এই দুটো একটু মনোযোগ দেন। বলছে ইফ অ্যান আপিল is prepared under section 5, no fresh application shall be made for a license to establish a branch or an office or making any business transaction in the same place until such appeal is disposed of. 7 বলছে যে if an application or an appeal, as বলছে as the case may be, for license to establish a new branch or new office or to make any business transaction therefrom is refused, no fresh application for branch or office in the same place or transacting business thereof from within 1 year from the date of refusal. তাহলে 6 এবং 7-এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? 6 বলছে যে যদি কি হয় আপনি এখানে যে গভর্নমেন্টের কাছে আপিল করতে বলা হলো 5-এ, আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করলো, রিফিউজ হলে পরে আপনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলেন, গভর্নমেন্টের এখন আপিলের এখনো কি হয় নাই, কোনো রেজাল্ট বা কোনো ডিসিশন বা আপিলটা নিষ্পত্তি হয়নি, তাহলে বলছে নো ফ্রেশ অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড, আপনি সেম প্লেসে নতুন ব্রাঞ্চ ওপেনিং এর জন্য আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপিলটা নিষ্পত্তি না হবে। আর 7-এ বলছে যদি আপনার অ্যাপ্লিকেশনটা আপিলে কি হয়, রিফিউজ হয়, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনি সেম প্লেসে কি করতে পারবেন না, উইদিন আপনার যেদিন ডিসিশনটা রিফিউজ হলো তার 1 ইয়ার পর্যন্ত আপনি কি করতে পারবেন না, ওইখানে ব্রাঞ্চ ওপেনিং এর জন্য আপনি ইদ্রার কাছে অ্যাপ্লাই করতে পারবেন না। সে আপনার প্রিন্সিপাল অফিস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার কারওয়ান বাজার, আপনি কি করলেন, বনানী বা গুলশানে একটা ব্রাঞ্চের জন্য ইদ্রার কাছে অ্যাপ্লাই করলেন। তো ইদ্রা প্রথমে আপনি যে ডকুমেন্ট গুলো দিলেন সে অনুযায়ী ইদ্রা কি হলো, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করছে। তো পরে আপনি যদি গভর্নমেন্টের কাছে আপিল করেন এবং আপিলের প্রথম কথা হচ্ছে আপিলে যদি নিষ্পত্তি না আসে, আপনি কি করতে পারবেন না, ওই প্লেসে সেম প্লেসে নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেম প্লেসে ব্রাঞ্চ করার জন্য। আর যদি আপনার আপিলটা আপনার রিফিউজ, আপনি এগনেস্টে চলে যায়, অ্যাপ্লিকেশন যদি গভর্নমেন্ট রিফিউজ করে, সেক্ষেত্রে বলছে আপনি বনানী বা গুলশান বলছে যেখানে আপনি কি করতে পারবেন, নো ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনি ওই রিফিউজালের 1 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আপনি ওইখানে নতুন কোনো ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনের জন্য ইদ্রাতে অ্যাপ্লাই করতে পারবেন না, আন্ডার সেকশন 14। বুঝা গেছে? কারো কনফিউশন থাকলে বলেন। সেকশন 16, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ প্রিমিয়াম ইন লাইফ ইন্স্যুরেন্স। এবার আসেন লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ডিটারমিনেশনের ক্ষেত্রে বলছে ইফ when considering an application for registration under section 8 or at any time it appears to the authority that the premium rate, benefit, terms and conditions যেগুলো কি are not acceptable appropriate, the insurer কি করতে হবে such modifications। তাহলে বলছে যে
সেকশন 8 অনুযায়ী যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনসটা ইডরা কনসিডার করে, আইডিয়ার কাছে আপনি যখন বা আইডিয়ার কাছে যদি টাইম টু টাইম মনে হয় যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সে যে প্রিমিয়াম রেট, বেনিফিট, টার্মস এন্ড কন্ডিশনস যেগুলো সে অফার করতেছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে ইন্স্যুরারকে সেগুলো মডিফাই করতে হবে। মডিফাই করে আপনাকে আবার সেগুলো ইডদের কাছে সাবমিট করতে হবে। নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে যে যতক্ষণ পর্যন্ত সার্টিফাইড বাই আপনাকে অ্যাকচুয়ারি দ্বারা আপনার যে অ্যাপয়েন্টেড অ্যাকচুয়ারি আছে সে সার্টিফাই না করবে প্রিমিয়াম রেট, বেনিফিট, টার্মস এন্ড কন্ডিশনস গুলো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, শ্যাল ইস্যু লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনি ইস্যু করতে পারবেন না। আর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনাকে তার যে অডিটর, সেপারেট অডিটর উনি সার্টিফাই করতে হয়। ইফ অ্যান ইন্স্যুরার সার্টিফাইং অন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস wants to launch a new policy or scheme, it shall submit to the authority with a certification, actuary certification shoho at least 30 days before marketing it. আপনি সে নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো স্কিম আপনি মার্কেটে লঞ্চ করতে চাচ্ছেন, আপনাকে বলছে যে উইদিন অ্যাটলিস্ট 30 ডেজ আগে আপনাকে কি করতে হবে, 30 দিন আগে অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ আইডিআর এর কাছে সাবমিট করতে হবে। ইফ অ্যান ইন্স্যুরার ফেলস টু কমপ্লাই, আমরা 2 এবং 3-এ যেটা দেখলাম যে আপনাকে অ্যাপয়েন্টেড অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি নতুন কোনো স্কিম বা প্ল্যান আনতে গেলে সেক্ষেত্রে আপনাকে লঞ্চ করতে গেলে ইডার কাছে কি করতে হবে, 30 ডেজ আগে আপনাকে প্ল্যানটা সাবমিট করা লাগবে। এক্ষেত্রে যদি আপনি ফেলিওর হন, বলছে দ্য অথরিটি মে ইম্পোজ ফাইন হুইচ মে এক্সটেন্ড টু টাকা 5 লাখ, আপনাকে 5 লাখ টাকা ফাইন ইম্পোজ করতে পারবে। দ্য সার্টিফিকেট অ্যাকচুয়ালি যে সার্টিফিকেটটা দিবে অবশ্যই সেটা আইডিআর প্রেসক্রাইব ফর্মে হতে হবে। দ্য অথরিটি মে স্পেসিফাই দ্য ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট, আপনি প্রিমিয়াম রেট হিসেবে যে ইন্টারেস্ট রেট বা কমিশন রেট যেটা আপনি কি করবেন, ফিক্স করবেন, সেটা ইডরা আপনাকে স্পেসিফাই করে দিবে। 7 বলছে ইফ দ্য লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইজ নট কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য অথরিটি, যদি আপনি যে স্কিম বা প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য আইডির কাছে অ্যাপ্লাই করলেন, ইডরা যদি সেটা ইডের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয়, তাহলে ইডরা সেটা মার্কেটিং এর ক্ষেত্রে বলছে আপনাকে প্রহিবিশন ইম্পোজ করতে পারে, বা আপনাকে কি করতে পারে, অল্টার বা অ্যামেন্ড করার জন্য আপনি যে প্ল্যানটা দিয়েছেন সেটা অল্টার বা অ্যামেন্ড করার জন্য ডিরেকশন দিতে পারে। The authority may direct the insured to furnish information relating to mortality, policy holder এবং রেট নিয়ে আপনাকে টাইম টু টাইম ইডরা যে ডিরেকশন গুলো দিবে সেটা আগে আপনাকে কমপ্লাই করতে হবে। 17-এ বলছে ডিটারমিনেশন অফ প্রিমিয়াম রেট ফর নন লাইফ, এর আগে 16-এ দেখলাম লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আর 17 হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ডিটারমিনেশনটা কি, প্রিমিয়ামটা কিভাবে ডিটারমাইন করবে, বলছে দ্য অথরিটি মে constitute a central rating committee CRC committee and determine the rates of premium for non-life insurance business. In consultation with the committee, such insurer shall be bound to comply with such rate. তাহলে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যা কি করবে, একটা সেন্ট্রাল রেটিং কমিটি সিআরসি কমিটি সে ফর্ম করবে টু ডিটারমাইন দ্য রেট অফ প্রিমিয়াম, এবং অল ইন্স্যুরারকে কি করতে হবে, সেটা শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ রেট, তারা যে রেটটা ডিটারমাইন করে দেবে সেটা তাকে কমপ্লাই করতে হবে। তা সিআরসির চেয়ারম্যান হবে কে, বলছে দ্য সেন্ট্রাল রেটিং কমিটি শ্যাল বি হেডেড বাই দ্য চেয়ারম্যান অফ দ্য অথরিটি, ইড্রার যে চেয়ারম্যান সে হবে ওই সিআরসি কমিটির চেয়ারম্যান, এবং সমস্ত মেম্বারদের তাদের ফাংশন, তাদের ম্যানেজমেন্টে কি হবে সেগুলো বলছে প্রেসক্রাইব ভ্যারিয়েবল, সেটা আইন দ্বারা নির্ধারিত থাকবে, এবং গভর্নমেন্ট যে কোনো সময় ইফ নেসেসারি চাইলে সে কি করতে পারে, সিআরসি কমিটি ডিসলভ করতে পারবে। 27 হচ্ছে অ্যাকাউন্টস এন্ড ব্যালেন্স শিট, এখানে হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে প্রিপারেশন, তাকে কি কি স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়, সেগুলোর অথেন্টিকেশন সিগনেচার কি কি করবে, তার ডিটেইলটা সেকশন 27 এ আছে। বলছে every insurer in respect of all classes of insurance business transacted by it in Bangladesh shall prepare the following statement. তাহলে প্রত্যেক ইন্স্যুরারকে আপনাকে কি করতে হবে, ইচ ক্যালেন্ডার ইয়ার মানে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ার বেসিসে আপনাকে একটা ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট, যেখানে আপনার ম্যানেজমেন্টে পার্সন এঙ্গেজড ইন দ্য ম্যানেজমেন্ট তার ডিটেল আপনাকে কি করতে হবে, ক্যালেন্ডার ইয়ারে প্রত্যেক বছর প্রিপেয়ার করতে হবে। দ্য ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং যে রিপোর্ট বলছে শ্যাল বি সাইন্ড
কোম্পানি সেক্টর আন্ডার রেজিস্টার্ড হলে বলছে বাই দ্য চেয়ারম্যান, 2 directors and the চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টরস অফ দ্য কোম্পানি। আপনাকে ম্যান্ডেটরি বলছে যে চেয়ারম্যান, 2জন ডিরেক্টর এবং আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বা এমডি আপনার কি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সাইন করবে। ইফ দ্য ইন্স্যুরার ইজ এ কোঅপারেটিভ সোসাইটি হলে বলছে বাই 2 অফিস মেম্বার্স। কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার অ্যাটলিস্ট 2জন কি করবে, মেম্বার সাইন করবে। এভরি ইন্স্যুরার শ্যাল কিপ, আপনাকে শেয়ার হোল্ডার রিলেটেড এবং পলিসি হোল্ডার রিলেটেড আপনাকে সেপারেট অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। এখানে দেখেন একটা লিস্টেড কোম্পানির, আমরা বলছিলাম কি অ্যাটলিস্ট মানে চেয়ারম্যান সাইন করবেন, অ্যাটলিস্ট 2জন ডিরেক্টর সাইন করবে এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সাইন করবেন। ঠিক আছে, আমরা যেটা সেকশন 27-এ দেখলাম। আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বা কোম্পানি সেক্টর যে রিকোয়ারমেন্ট, কোম্পানি সেক্রেটারি সাইন করেন, তবে ম্যানেজিং ডিরেক্টর। আর আমাদের এখানে যে একটা রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট 2জন ডিরেক্টর সাইন করবে, চেয়ারম্যান সাইন করবে এবং সিইও সাইন করবে। 28-এ বলছে যে অডিট, একটা ইন্স্যুরেন্স কোম্পানির অডিটের ক্ষেত্রে সেকশন 28 অনুযায়ী বলছে দ্য ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যে স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শ্যাল আনলেস they are subject to audit under the company be audited annually by 1 or more auditors। তাহলে আপনাকে সেকশন 27 অনুযায়ী আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করলেন, আপনাকে এভরি ইয়ার কি করতে হবে, 1 or more এক বা একাধিক অডিটর দ্বারা আপনাকে অডিট করাইতে হবে। 29 হচ্ছে স্পেশাল অডিট, যেখানে আমরা পাস্ট কোশ্চেন পড়ছিলাম, সেখানে কিন্তু স্পেশাল অডিট নিয়ে কয়েকটা সেশনে কোশ্চেনটা দেখছি। তা আমরা একটু মনোযোগ দিই 29-এ জাস্ট সিম্পলি কিছু কথা বলা আছে যে the authority may from time to time order auditing of all insurance business related transactions, records, documents। তাহলে বলছে কি the authority চাইলে ইদরা কি করতে পারবে, টাইম টু টাইম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তার যে বিজনেস ট্রানজাকশন হচ্ছে, যে রেকর্ড বা ডকুমেন্ট গুলো স্পেশাল অডিটের জন্য সে অর্ডার ডিরেকশন দিতে পারবে। The auditor appointed under this section shall not be the same person। 28 অনুযায়ী যে স্ট্যাটিউটরি অডিটর অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং এই যে স্পেশাল অডিটের জন্য আপনি যে অডিটর অ্যাপয়েন্ট করবেন shall not be the same person। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি, আমার যে স্ট্যাটিউটরি অডিটর তাকে দিয়ে আমি কি করতে পারবো না, আমার কোনো স্পেশাল এঙ্গেজমেন্ট বা স্পেশাল কোনো অডিট করাইতে পারবো না। Number 2 বলছে an auditor appointed under this section shall have the right to inspect all records, books of accounts। সে সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস সেগুলো সে ইন্সপেক্ট করতে পারবে। an auditor appointed shall prepare the audit report within a maximum period of 4 months of its appointment। এখানে একদম স্পেসিফিক করে দেওয়া আছে যে আপনাকে যদি কোনো ইদরা স্পেশাল অডিটের জন্য অ্যাপয়েন্ট করে, আপনাকে 4 মাসের মধ্যে কি করতে হবে, 4 কপি ইদরার কাছে সাবমিট করতে হবে। An auditor appointed under this section shall be paid by the insurer। তাহলে স্পেশাল অডিটের ফিটা দিবে কে, ইন্স্যুরেন্স the insurer দিবে। such fee as may be determined by the authority। তাহলে ফিটা কে ডিটারমাইন করে দিবে, ইডরা ইদরা। আর পে করবে পেড বাই ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে আমরা স্পেশাল অডিটের ক্ষেত্রে প্রথম বলছি কি স্পেশাল অডিটর এবং স্ট্যাটিউটরি অডিটর শ্যাল নট বি দ্য সেম পারসন। তারপর সেকেন্ড কথা বলছি কি আপনাকে 4 মাসে আপনাকে স্পেশাল অডিটের জন্য যখন আপনাকে অ্যাপয়েন্ট করবে, আপনাকে উইদিন 4 মান্থের ভিতরে আপনার রিপোর্টটা দিতে হবে ইডের কাছে ইন 4 কপিস। আপনাকে স্পেসিফাই করে দিচ্ছে যে 4 কপি আপনাকে ইডের কাছে সাবমিট করতে হবে এবং যে ফিটা ইডার ডিটারমাইন করবে শ্যাল হ্যাভ টু পেইড বাই দ্য ইন্স্যুরার। দেন আসেন 30 অ্যাকচুয়ারি রিপোর্ট অ্যান্ড ব্রিফিং। অ্যাকচুয়ারি বলতে কি বুঝি আমরা, তো হচ্ছে অ্যাকচুয়ারির যে ডেফিনেশনটা আপনারা চাইলে লিখতে পারেন, দে এ পারসন, ঠিক আছে, অ্যাকচুয়ারি এ পারসন হু ইজ প্রফিশিয়েন্ট ইন রেগুলেটিং দ্য প্রেজেন্ট ইফেক্টস অফ ফিউচার পসিবল ইভেন্টস। তাহলে আপনার যে রিস্কটা, যেমন আপনার যদি ফিউচারে এসে আপনি কি করলেন, একটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ মানে ফিউচার পসিবল কত ইভেন্টের
প্রবাবিলিটিটা সে বের করবে, এবং রেগুলেটিং দ্য প্রেজেন্ট ইফেক্ট, তার প্রেজেন্ট ইফেক্টটা কি হবে, এবং ফাইন্যান্সিয়াল মডেলিং, রিস্ক অ্যানালাইজিং ডিফারেন্ট এরিয়াস অফ ইন্স্যুরেন্স। এখানে বলছে যে আপনাকে ওই প্রফিশিয়েন্ট হতে হবে, আপনাকে এই কি করতে হবে, প্রবাবিলিটির ক্ষেত্রে প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একজন বলছে কোয়ালিফাইড পারসন হু হ্যাভ sufficient knowledge, sufficient have to identify the future present effect of future possible events. Then বলছে যে every insurer carrying on life insurance business shall at least once in every year, তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বছরে অ্যাটলিস্ট কি একবার আপনাকে অ্যাকচুয়ারি দ্বারা আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং লাইবিলিটিস গুলো ভ্যালুয়েশন করাইতে হবে, এবং ইদ্রা যে ফর্ম প্রেসক্রাইব করবে সেভাবে আপনাকে অ্যাকচুয়ারি রিপোর্ট এবং ব্রিফিংটা, এখানে যে অ্যাকচুয়ারি রিপোর্টটা বলছে সেটা অবশ্যই ইদ্রা প্রেসক্রাইব ফর্ম এবং ম্যানারে হতে হবে। 32 হচ্ছে সাবমিশন অফ রিটার্নস। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলাম, অডিট করালাম, এবার হচ্ছে আমি রিটার্ন সাবমিট করব। বলছে যে the accounts and balance sheet under section 27 and audited accounts of liability valuation report shall, and 4 copies thereof shall be furnished as return to the authority. As the case, the accounts balance sheet আপনাকে সেকশন 30 এবং 27 অনুযায়ী উইদিন 6 মান্থের ভিতরে, এবং লাইবিলিটি ভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে উইদিন 9 মান্থের ভিতরে, আপনার ইয়ার ইন্ডে 9 মান্থের ভিতরে কি করতে হবে, ইদ্রার কাছে সাবমিট করতে হবে। তাহলে 32 তে বলছে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তারা সেকশন 27 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে এবং অডিটেড অ্যাকাউন্টস সহ তাকে কি করতে হবে, আইডিআর এর কাছে 4 কপি সাবমিট করতে হবে। অ্যাকাউন্টস স্টেটমেন্ট আপনাকে উইদিন 6 মান্থের ভিতরে, এবং লাইবিলিটি ভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে কি করতে হবে, উইদিন 9 মান্থের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে। আউট অফ দ্য 4 কপিজ, যেটা আমরা আগে পড়ছিলাম যে শ্যাল বি সাইন, কে কে সাইন করবে, বাই দ্য চেয়ারম্যান, 2 ডিরেক্টরস এন্ড বাই দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য কোম্পানি। যদি কোঅপারেটিভ সোসাইটি হয় সেক্ষেত্রে বাই 2 অফ ইটস মেম্বার্স। 33 এক্সাম্পশন, মানে এখানে হচ্ছে কোম্পানি সেক্টর যে রিকোয়ারমেন্ট আছে আপনাকে, আপনি যখন অথরিটির কাছে সাবমিট করলেন পাশাপাশি আপনাকে আরজিএসসি-তে যে ফাইলিংটা করতে হয়, 33 তে বলছে এক্সেম্পটেড টু ফাইল কপিজ অফ দ্য ব্যালেন্স শিট এন্ড অ্যাকাউন্টস উইথ দ্য রেজিস্টার। আপনাকে আরজিএসসি সাবমিশনের ক্ষেত্রে 33 তে আপনাকে এক্সেম্পশনটা দিয়ে যায়। 36 হচ্ছে প্রিজার্ভেশন এন্ড ইন্সপেকশন অফ ডকুমেন্টস এন্ড সাপ্লাই অফ কপিজ। এখানে হচ্ছে আপনি ইদ্রার কাছে যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন তাহলে সেগুলোর ক্ষেত্রে বলছে 36 এর every return furnished to the authority and a certified copy of the statement thereof shall be kept by the authority and shall remain open to inspection on payment of fees as specified by the authority. বলছে ইদ্রার কাছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত রিটার্ন স্টেটমেন্ট গুলো সাবমিট করে, ইদ্রা সেগুলো কি করবে, শ্যাল কেপ্ট, সেগুলো সংরক্ষণ করবে, এবং ইন্সপেকশনের জন্য এনিবডি সে প্রেসক্রাইব ফি পরিশোধ করে সেগুলো মানে ওপেন থাকবে ইন্সপেকশন, সে যেগুলো সময় এগুলো রিভিউ দেখতে পারবে। A printed or certified copy of the accounts or statement also shall be furnished on the application of any shareholder or policyholder within 2 years from the date on which the documents were so furnished, the insurer মানে within 40 days. তাহলে এখানে বলছে যে আপনি ইদ্রার কাছে যদি কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেগুলো ইদ্রার কাছে সাবমিট করার 2 বছরের মধ্যে, সে আমি 2000 এখন 24, আমি 2022 সালের একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার শেয়ার, আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার বা আমি এখানে পলিসি, আমি ইন্স্যুরেন্স এখানে আমার পলিসি আছে, আমি ইদ্রার কাছে ওটা একটা ব্যালেন্স অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমি চাচ্ছি। বলা আছে যে সে 2 বছরের মধ্যে যদি এই ধরনের স্টেটমেন্ট গুলো ইদ্রার কাছে কেউ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে উইদিন 2 ইয়ার্স মানে and the documents of furnished within 14 days, আপনি ইদ্রার যে প্রেসক্রাইব ফি আছে প্রেসক্রাইব ফি পরিশোধ করে আপনাকে 14 ডেজ এর মধ্যে 14 দিনের ভিতরে ইদ্রা সেগুলো আপনাকে প্রোভাইড করবে। A copy of the memorandum and articles, যদি মেমোরান্ডাম আর্টিকেলস এর কপি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনি চান, be supplied to him by the insurer within 15 days, আপনাকে অ্যাপ্লাই করার 15 দিনের মধ্যে সেগুলো প্রোভাইড করবে আন্ডার সেকশন 36। 37 বলছে যে পাওয়ার অফ দ্য অথরিটি রিগার্ডিং রিটার্নস, আপনি স্টেটমেন্ট সাবমিট করলেন, রিটার্ন গুলো দিলেন, বলা আছে এখানে
ইদ্রা কি করতে পারবে, ইদ্রার কাছে যদি সেগুলো অ্যাকুরেট মনে নেওয়া হয় বা সে যদি ফার্দার ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয়, সে সেকশন 37 অনুযায়ী সেটা করতে পারবে। If it appears to the authority that any return furnished to it under the provision of this act is inaccurate or defective, তাহলে আপনি যে রিটার্ন বা যে স্টেটমেন্ট গুলো সাবমিট করলেন ইদ্রার কাছে, সেগুলো যদি ইনএকিউরেট বা ডিফেক্টিভ মনে হয়, require from the insurer such further information if so directs by an auditor actuary may consider to correct or supplement such return. তাহলে এখানে বলছে যে সে ইন্স্যুরার থেকে ফার্দার ইনফরমেশন দেওয়ার জন্য বা সে যদি নেসেসারি মনে করে সাপ্লিমেন্ট হিসেবে অডিটর বা অ্যাকচুয়ারি সার্টিফিকেট সহ প্রোভাইড করার ডিরেকশন দিতে পারবে। বি বলছে কল আপন দ্য ইন্স্যুরার টু সাবমিট ফর হিজ এক্সামিনেশন, সে ইন্স্যুরারকে নোটিশ ইস্যুর মাধ্যমে স্পেসিফাই করে বা আদার যে কোনো ইনফরমেশন, রেজিস্টার, অ্যাকাউন্টস, ডকুমেন্টস তাকে প্রোভাইড করার জন্য ডিরেকশন দিতে পারে। এক্সামাইন এনি অফিসার, রিটার্নের সাথে রিলিভেন্ট যে কোনো ব্যক্তিকে সে চাইলে এক্সামাইন বা তার থেকে মৌখিক রেসপন্সও নিতে পারবে। Decline to accept any such return unless the inaccuracy has been corrected or the deficiency has been supplied before the expiry of 1 month. বলছে যে ডকুমেন্ট শর্টফল আছে, যে ডিফিসিয়েন্সি আছে, সেটা যদি সে মিট আপ করতে না পারে বা অ্যাকিউরেসি ইনফরমেশন যদি কোনো অ্যাকুরেট না হয়, তাকে যদি কারেকশন করার জন্য বলা হয়, সে উইথিন 1 মান্থের ভিতরে সেটা যদি প্রোভাইড করে ইদ্রার কাছে সাবমিট করতে না পারে, সেক্ষেত্রে বলছে যে ইদ্রা সেই রিটার্নটা অ্যাকসেপ্ট করতে সে ডিক্লাইন, রিফিউজ করতে পারে। If the authority decline to accept any such return, the insurer shall be deemed to have failed to furnish return. তাহলে ইদ্রা যদি বলা আছে যে যদি কোনো রিটার্ন আপনি অ্যাকসেপ্ট করতে ইদ্রা যদি ডিক্লাইন করে, সেক্ষেত্রে শ্যাল বি ডিমড, আপনি রিটার্ন দাখিল করতে, ফার্নিশ করতে ফেলিওর হয়েছেন বলে শ্যাল বি ডিমড মনে করা হবে। তাহলে 38 হচ্ছে পাওয়ার অফ দ্য অথরিটি টু অর্ডার রিভ্যালুয়েশন। If it appears to the authority that for following defective procedure, investigation or valuation report under section 30 does not properly indicate the condition of the affairs, it may direct re-investigation or revaluation within a date specified by the authority. তাহলে বলছে অথরিটির কাছে, ইদ্রার কাছে যদি মনে হয় যে আপনি কি ফলোইং ডিফেক্টিভ প্রসিডিওর ফলো করার কারণে ওই ইন্স্যুরেন্স কোম্পানির তার যে প্রপার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স সেগুলো প্রপারলি রিফ্লেক্ট হয়নি, সেক্ষেত্রে আপনাকে রিভ্যালুয়েশন করার, রি-ইনভেস্টিগেট করার জন্য অথরিটি কি করতে পারে, আপনাকে ডিরেকশন দিতে পারবে আন্ডার সেকশন 38। 42 তে বলছে সাবসিডিয়ারি কোম্পানি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি সে ফর্ম করতে চায়, সেখানে তাকে 42 কমপ্লাই করতে হবে। বলছে দ্য অথরিটি শ্যাল পারমিট টু এনি ইন্স্যুরার ইফ ইট ডিমস টু ফিট এস্টাবলিশ ওয়ান অর মোর সাবসিডিয়ারি companies consider করবে সে ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট অর পাবলিক ইন্টারেস্ট অর ওভারঅল ইন্স্যুরেন্স বিজনেস ইন বাংলাদেশ। এর কাছে স্যার আমার একটা কোশ্চেন ছিল সেকশন 38 এর। ঠিক করেন। স্যার সেটা হচ্ছে স্যার রিভ্যালুয়েশন যেটা স্যার বলছিলেন আপনি, সেটা তো স্যার অ্যাকচুয়ারি যিনি বা অ্যাকচুয়ারি যারা, তারা হচ্ছে যে রিভ্যালুয়েশনটা করবে, তাই না স্যার? না, এখানে জিনিসটা হচ্ছে সে আপনি কি করলেন, অ্যাকচুয়ারি ইদ্রার কাছে আপনি কি করলেন, রিটার্ন সাবমিট করলেন, ঠিক আছে। আমরা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট হোক বা কোনো আদার যে স্পেশাল অডিট কোনো কিছু হোক, আপনি রিটার্নটা সাবমিট করার পরে বলছে যে ফর ফলোইং ডিফেক্টিভ প্রসিডিউর, আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টের সময় আপনার যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো আছে, আমাদেরকে তো ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আইএফআরএস, আইএস যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেগুলো মেনেই করতে হবে। আপনি যদি সেগুলো প্রপারলি ফলো না করেন, যেটা আপনার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স নিয়ে কি হয়েছে, মানে আপনার অ্যাকচুয়াল অবস্থাটা, কন্ডিশনসটা রিফ্লেকশন আসেনি, সেক্ষেত্রে ইদ্রা আপনাকে আবার রি-ইনভেস্টিগেট, রিভ্যালুয়েশন করার জন্য আপনাকে কি করতে পারে, 38 অনুযায়ী ডিরেকশন দিতে পারে। ওকে, আর অ্যাকচুয়ালি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের সেকশন, মানে যেটা আমাদের আগে যেটা পড়ছিলাম, যে সেই যে কি করলো, অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেশন দিতে হয় না, যে আমরা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে এই ডকুমেন্ট গুলো, যে স্টেটমেন্ট গুলো দিছে সেগুলো কারেক্ট, তো ওই স্টেটমেন্টের অ্যাকচুয়ালি সার্টিফিকেশনটা হবে কিন্তু ইদ্রা প্রেসক্রাইব ফর্মে, ঠিক আছে, ওটা একটু ডিফারেন্ট। আর এখানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি কি করলেন, যে রিটার্ন গুলো দিলেন সেগুলো আপনার
ইদ্রের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে না হলো, সেক্ষেত্রে আপনাকে ফার্দার সেগুলো রিইনভেস্টিগেট রিসাবমিট করার জন্য ইদ্রা 30 অনুযায়ী ডিরেকশন দিতে পারবে। স্যার স্যার তাহলে হচ্ছে যে ওটা তো অ্যাকচুয়ারি করলো, আর এই রিভ্যালুয়েশন যেটা এটা এটা তাহলে স্যার কারা করতেছে, অডিটর? এটা আপনাকে যখন ডিরেকশন দিবে আপনি যে ফার্দার একজন অ্যাকচুয়ালি না ঠিক, এটা বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে এই কোয়ালিফাইড পার্সন, আর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার অ্যাপয়েন্টেড অডিটর আলাদা করে রিসাবমিট করে আবার পুনরায় ইনভেস্টিগেট করে এইটাকে সাবমিট। কোয়ালিফাইড পারসন স্যার কারা, মানে স্যার স্পেসিফিক যদি একটু বলেন যে মানে কারা হচ্ছে যে রিভ্যালুয়েশনটা করে? আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা ইদ্রার ওয়েবসাইটে পাবো। ইদ্রা রিসেন্টলি কিন্তু আমরা এখন কিন্তু আর অডিট আগের মতো যে কোনো অডিটর দিয়ে কিন্তু আমি ইন্স্যুরেন্স কোম্পানি অডিট করতে পারবো না। ওকে, এখন কিন্তু একদম স্পেসিফাই করে দিয়েছে। আপনারা সার্কুলারটা দেখেন, আহ এই যে দেখুন 3 জানুয়ারি 2024 এই মাসে আসছে। একদম স্পেসিফাই করে দিয়েছে যে আপনি আপনার স্ট্যাটুটরি অডিট, স্পেশাল অডিট, ইনভেস্টিগেশন, ওকে, বা আপনি অ্যাসেট ভ্যালুয়েশন অথবা কোম্পানি ভ্যালুয়েশন সহ এই কার্যক্রম পরিচালনার জন্য এই 25 স্পেশাল এদেরকে ব্যতীত একদম আপনি অন্য কাউকে দিয়ে কি করতে পারবেন না, স্পেশাল অডিটও করতে পারবেন না, স্ট্যাটুটরি অডিটও করতে পারবেন না, ইনভেস্টিগেশনও করতে পারবেন না। ঠিক আছে, ওকে স্যার। ওকে, আমি এটা এই ইদ্রা সার্কুলারটা আপনাদেরকে আমি ইমেল বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে 42 বলছে the authority shall permit to its insurer if it deems to fit establish one or more subsidiary company for regulating insurance business for the development and improvement or in the public interest of the insurance business in Bangladesh। তাহলে সেকশন 42 অনুযায়ী ইদ্রার কাছে যদি ফিট মনে হয় সে কি করতে পারবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে এক বা একাধিক সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করার জন্য পারমিশন দিতে পারে, কনসিডারিং ডেভেলপমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট অফ ওভারঅল ইন্স্যুরেন্স বিজনেস অথবা পাবলিক ইন্টারেস্ট বা পলিসি হোল্ডার ইন্টারেস্ট সে কনসিডার করে আপনাকে সাবসিডিয়ারি কোম্পানির পারমিশন দিতে পারবে। 43টা আমরা একটু মনোযোগ দিই, সেটা হচ্ছে সলভেন্সি মার্জিন। সলভেন্সি মার্জিনটা কি? এখানে 5 কোশ্চেন আসছে, বলছে প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে a certain amount of reserve fund maintained by an insurer as determined by the act। তাহলে ইদ্রা যেভাবে যে ম্যানারে আপনাকে মেইনটেইন করতে বলবে, আপনাকে কি করতে হবে, সেভাবে মেইনটেইন করতে হবে। সলভেন্সি মার্জিন হচ্ছে একটা রিজার্ভ ফান্ড যেটা ইদ্রা আপনাকে ডিটারমাইন করে দেবে, সেভাবে মেইনটেইন করতে হবে। এভরি ইন্স্যুরার শ্যাল মেইনটেইন এ সলভেন্সি মার্জিন ইন রেসপেক্ট, যেটা বলছিলাম, ইন সাচ অ্যামাউন্ট এন্ড ইন সাচ ম্যানার প্রেসক্রাইবড বাই রেগুলেশন। নাম্বার 2 বলছে যে ইফ অ্যান ইন্স্যুরার এট এনি টাইম does not maintain the required solvency margin, it shall submit a plan of action, আর তাকে একটা কি করতে ওয়ার্ক প্ল্যান দিতে হবে উইদিন এ স্পেসিফাইড পিরিয়ড নট এক্সিডিং 3 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যুইং সাচ ডিরেকশন। তাহলে যখন ইন্স্যুরারের কাছে বলা আছে যেটা, যখন কোন ইন্স্যুরার কি সলভেন্সি মার্জিন সে মেইনটেইন করতে পারতেছে না, তাকে অবশ্যই একটা ওয়ার্ক প্ল্যান বা প্ল্যান অফ অ্যাকশন দিতে হবে এই যে ডিফিসিয়েন্সি শর্টফলটা আছে, শর্টফলটা মিট আপ করার জন্য, বাট শ্যাল নট এক্সিড 3 মান্থ, 3 মান্থের বেশি সময় না, 3 মাসের মধ্যে ডিরেকশন দেওয়ার। ইফ এ প্ল্যান সাবমিটেড, আপনি যে ওয়ার্ক প্ল্যানটা দিলেন সাবসেকশন 2 অনুযায়ী ইজ কনসিডার্ড ইনএডিকুয়েট, এটার কাছে সেটা যদি ইনএডিকুয়েট মনে হয় আপনাকে সেটা মডিফাই করবে, শ্যাল মডিফাই দ্য প্ল্যান এন্ড গিভিং ইফেক্ট টু দ্য অথরিটি অ্যাপ্রুভ বাই দ্য। তাহলে আপনাকে সেটা মডিফাই করতে হবে এবং সেটার ইফেক্টিভ দিতে হবে, কি ইফেক্ট দিতে হবে যখন ইদ্রা সেটা অ্যাপ্রুভ করবে। The authority shall have the power to inspect and verify the assets and liabilities। তাহলে এখানে নাম্বার 4 এ বলছে ইদ্রা কি করবে, আপনার অ্যাসেট এবং যে লাইবিলিটিস গুলো সেগুলো সে ইন্সপেক্ট ভেরিফাই করবে, টু এক্সামাইন ওয়েদার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য সলভেন্সি মার্জিন, আপনি সলভেন্সি মার্জিন মেইনটেইন করতেছে কিনা সেটা দেখার জন্য সে তার অ্যাসেট লাইবিলিটিস গুলো সে ভেরিফাই করবে, এবং এক্ষেত্রে বলছে আপনাকে যে ডিরেকশনটা দিবে শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই উইথ সাচ ডিরেকশন গিভেন বাই দ্য অথরিটি। আপনি যদি সেগুলো কমপ্লাই করতে ফেলিওর হন 2 মাসে, এখানে হচ্ছে নাম্বার 4, আপনি যে অ্যাসেট এবং লাইবিলিটি যেগুলো মেইনটেইন করে প্লাস হচ্ছে যে সলভেন্সি মার্জিনের যে রিকোয়ারমেন্টটা সেটা আপনি
ফুলফিল করতেছেন কিনা ইদ্রা সেটা টাইম টু টাইম রিভিউ করবে, এবং এই ক্ষেত্রে আপনাকে যে ডিরেকশন দিতে হবে শ্যাল বি বাউন্ড টু কমপ্লাই, আপনাকে সেই ডিরেকশনটা কমপ্লাই করতে হবে। যদি সেই ডিরেকশন দেওয়া 2 মাসের মধ্যে বলা আছে সেগুলো কমপ্লাই করতে ফেলিওর হয়, সেক্ষেত্রে মনে করা হবে ডিফল্ট, বলা আছে ডিফল্ট ইন কমপ্লাইং উইথ দ্য রিকোয়ারমেন্টস, আপনাকে সলভেন্সি মার্জিনের রিকোয়ারমেন্টটা আপনি কমপ্লাই করতে ফেলিওর হয়েছেন। ইফ অ্যান ইন্স্যুরার লাইফ ইন্স্যুরেন্স বিজনেস শ্যাল ফার্নিশ টু দ্য অথরিটি স্টেটমেন্ট, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম কি করতে হবে, আপনাকে অ্যাকচুয়ালি সার্টিফিকেশন সহ সাবমিট করতে হবে, এবং নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শ্যাল ফার্নিশ টু দ্য অথরিটি স্টেটমেন্ট সার্টিফাইড বাই দ্য অ্যাপ্রুভড অডিটর। তাইলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ারি সার্টিফিকেট দিয়ে এবং সে যে সলভেন্সি মার্জিনটা মেনটেন করতেছে সেটা আলাদাভাবে প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাকচুয়ারি সার্টিফাই করে দিবে, এবং নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাকে প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্রুভড যে অডিটর সে আপনার কি করবে, সার্টিফিকেশনটা দিতে হবে। তাহলে সলভেন্সি মার্জিনের ক্ষেত্রে আমাকে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে, আমরা প্রথম বলছি যে আপনাকে ইদ্রা যে অ্যামাউন্ট এবং যে ম্যানারে আপনাকে মেনটেন করতে বলবে সেভাবে মেনটেন করতে হবে। যদি আপনি যে রিকোয়ার্ড সলভেন্সি মার্জিনটা মেনটেন করতে না পারেন, আপনাকে একটা ওয়ার্ক টান দিতে হবে 3 মাসের মধ্যে। যদি ওয়ার্ক টানটা এডিকুয়েট ইদ্রার কাছে এডিকুয়েট মনে না হয়, আপনাকে মডিফাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ইদ্রা অ্যাপ্রুভ না করবে, আপনি সেই প্ল্যানটা ওয়ার্ক প্ল্যানটা ইফেক্ট দেখাতে পারবেন না। ইদ্রা আপনি যে সলভেন্সি মার্জিনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতেছেন কিনা সেজন্য আপনার টাইম টু টাইম আপনার অ্যাসেট লাইবিলিটিস গুলো সে ভেরিফাই করবে, ইন্সপেক্ট করবে। এক্ষেত্রে আপনাকে যে ডিরেকশন দেবে আপনাকে সেটা কমপ্লাই করতে হবে। যদি সেটা উইদিন 2 মান্থের ভিতরে আপনি কমপ্লাই করতে না পারেন, সেক্ষেত্রে বলা হবে আপনি যে ডিফল্ট মেক ডিফল্ট ইন কমপ্লাইং উইথ দ্য রিকোয়ারমেন্টস, আপনার সলভেন্সি মার্জিন আপনি মেনটেন করতে পারেননি। যেন আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ারি সার্টিফিকেশন সহ এবং নন লাইফের ক্ষেত্রে অ্যাপ্রুভড অডিটর সার্টিফিকেশন সহ আপনাকে এদের কাছে সাবমিট করতে হবে। 44 হচ্ছে আপনি লোন এবং অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে যেভাবে দেখেছি এখানেও বলা আছে যে নো ইন্স্যুরার শ্যাল গ্র্যান্ট অ্যান অ্যাডভান্স লোন অফ ফাইন্যান্সিং ফ্যাসিলিটি এগেইনস্ট দ্য সিকিউরিটি অফ ওন শেয়ারস, তার নিজের শেয়ারকে ইন্স্যুরেন্স কোম্পানির নিজের শেয়ারকে কি লিয়েন বা সিকিউরিটি হিসেবে রেখে ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মতো সে কোনো প্রকার লোন বা অ্যাডভান্স বা কোনো ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দিতে পারবে না। বিয়ে যেটা বলছে নো ইন্স্যুরার শ্যাল গ্র্যান্ট টু এনি ডাইরেক্টর ম্যানেজার অ্যাকচুয়ারি অডিটর any loan or temporary advance either on hypothecation of property or on personal security। তাহলে কোনো ইন্স্যুরার তার কোনো ডিরেক্টর ম্যানেজার বা অ্যাকচুয়ালি অডিটর যারা আছেন মানে তাদের পার্সোনাল গ্যারান্টিতে পার্সোনাল সিকিউরিটিতে বা কোনো প্রপার্টি হাইপোথিকেশন করে চার্জ ক্রিয়েট করে বা কোলাটারাল হিসেবে ইউজ করে কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবে না, except a loan on life policy issued by the insurer within the surrender value। সে সারেন্ডার ভ্যালু হিসেবে যেটা আমরা পরে পাবো সেকশন 88-এ, সারেন্ডার ভ্যালু পর্যন্ত কি হবে সে লোন দিতে পারবে। সারেন্ডার ভ্যালুর উপরে লাইফ ইন্স্যুরেন্স এর বাইরে কোনো লোন তাদের পার্সোনাল সিকিউরিটিতে বা প্রপার্টি অ্যাপ্লিকেশন করে দিতে পারবে না, except with the permission of the board of directors and approval by the authority no insurer shall grant any loan or a temporary advance to any firm। বলা আছে বোর্ড অফ ডিরেক্টরস এর অ্যাপ্রুভাল এবং ইদ্রার প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া এমন কোনো কোম্পানি বা ফার্মকে লোন দেওয়া যাবে না যেখানে ওই ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ডিরেক্টর ম্যানেজার হ্যাজ এনি ইন্টারেস্ট এস প্রোপাইটর পার্টনার অথবা ডিরেক্টর হিসেবে আছেন। দ্য কনসার্ন ডিরেক্টর রিসিভিং দ্য লোন বলছে এখানে শ্যাল নট ভোট, সে ওই পার্টিকুলার এজেন্ডাতে সে কি করতে পারবে না, পার্টিসিপেট বা কোনো প্রকার ভোটিং রাইট এক্সারসাইজ করতে পারবে না। 48 হচ্ছে ইনভেস্টিগেশন অফ অ্যাফেয়ার্স অফ দ্য ইন্স্যুরার। The authority may institute an investigation into the স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সারেন্ডার ভ্যালুটা একটু বলবেন? আচ্ছা সারেন্ডার ভ্যালুটা হচ্ছে আমরা সেকশন 88 আমরা পাবো নেক্সট, তবু আপনাকে এখন হচ্ছে আমরা একটু সাইলেন্ট করবেন। আচ্ছা এটা হচ্ছে সে আমরা কি করলাম একটা ইন্স্যুরেন্স করলাম করে আমি একটা পার্টিকুলার ইয়ার আমি এখন বলবো না, সেকশন 88-এ পাবো যেখানে বলা আছে মিনিমাম আপনাকে 2 ইয়ার পর্যন্ত ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে হয়। তা আমরা 2-3 বছর পরে আমি কি করলাম প্রিমিয়াম আর ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে পারতেছি না, তখন আপনার যে মিনিমাম যে কন্ডিশন 2 ইয়ার্স আপনাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে যেতে হবে। আপনি যে অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স করলেন দেন হচ্ছে আপনাকে অ্যাজ এ ইন্স্যুরেন্স হিসেবে যে অ্যামাউন্টটা পেয়েবল আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে কত টাকা দিয়েছেন একটা সার্টেন অ্যামাউন্ট আপনার কি করে সে সারেন্ডার ভ্যালু হিসেবে পাবেন।
ওকে, যেটা হচ্ছে আপনি ডিসাইড নিলেন যে ইন্স্যুরেন্সটা আর কন্টিনিউ করবেন না, ম্যাচুরিটির আগে আপনি ইন্স্যুরেন্সটা ইনকেশ করতে চাচ্ছেন, ইনকেশ করে আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হলো সারেন্ডার ভ্যালু। বুঝা ওকে গেছে? স্যার। আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দেখবো, আমরা যখন সেকশন 88 পড়বো আমরা ম্যাথে করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ইনভেস্টিগেশন অফ অ্যাফেয়ার্স বাই দ্য অফার ইনস্যুরার, এখানে বলছে যে দ্য অথরিটি মে ইনস্টিটিউট অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য হোল অর এনি পার্ট অফ দ্য বিজনেস ক্যারিড অন বাই দ্য ইনস্যুরার রেজিস্টার আন্ডার দিস অ্যাক্ট। তাহলে 48 অনুযায়ী যখন দেখা যাবে দ্য ইনস্যুরার ইজ অর লাইকলি টু বিকাম আনএবল টু মিট ইটস অব্লিগেশন, তাহলে ইনস্যুরার তার যে অব্লিগেশন গুলো সেগুলো মিট আপ করতে যদি আনএবল হয়, বলছে এইটা কি করতে পারবে, মে ইনভেস্টিগেট। The insurer has failed to comply with any of the provision insurance fund related, যে ফান্ডের যে রিকোয়ারমেন্ট গুলা সেগুলো সে যদি কমপ্লাই করতে ফেলিওর হয়, বা the insurer has been given notice, তাকে সেকশন 49 অনুযায়ী তাকে নোটিশ দেওয়া হলো, উইদিন 1 মান্থের মধ্যে সেটা কমপ্লাই করতে না পারলো, দেন the insurer সেকশন 27 এ তাকে যে অ্যাকাউন্টস ব্যালেন্স শিট যেটা আমাদেরকে কি করতে হয় অথেন্টিকেশন সহ, এই 30 তে যে অ্যাকচুয়ারি রিপোর্ট, ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট, সলভেন্সি মার্জিন, এবং 14 এ যে লোন এবং অ্যাডভান্সের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করা হয়েছে সেগুলো সে কমপ্লাই করতে ফেলিওর হলো। দ্য এক্সপেন্ডিচার অফ দ্য ইন্স্যুরেন্স বিজনেস, সে প্রিমিয়াম হিসেবে যে ইনকাম ডিরাইভ ফ্রম দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম তার থেকে যদি আনডিউলি হাই হয়, বা যে ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্ডিচার গুলো বা ইন্স্যুরেন্স বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য যে এক্সপেন্ডিচারটা হয় সেটা যদি আনডিউলি হাই, অতিরিক্ত হয় ইন রিলেশন টু ইনকাম, সেক্ষেত্রে বলছে যে দ্য অথরিটি আপনাকে কি করতে পারবে, ইনস্টিটিউট ইনভেস্টিগেশন সে কন্ডাক্ট করতে পারবে। No appropriate method was followed by the insurer in apportioning expenditure or particular class of expenditure between insurance fund or any other fund. তাহলে সে এক্সপেন্ডিচার অ্যাপরশনের ক্ষেত্রে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট মেথড ফলো না করে, any information in the possession of the authority calls for such investigation, তাহলে যে অথরিটি ইনভেস্টিগেশনের সময় সে যে কোনো ইনফরমেশন আপনাকে সাবমিট করার জন্য ডিরেকশন দিলে আপনি সেটা যদি প্রোভাইড করতে না পারেন, সেক্ষেত্রে বলছে যে দ্য অথরিটি এটা কি করতে পারবে, আন্ডার সেকশন 48 অনুযায়ী সে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্টিগেশন করে দেন ফার্দার সে ডিরেকশন দিতে পারবে। বিফোর স্টার্টিং অ্যান ইনভেস্টিগেশন আন্ডার দিস সেকশন, এই সেকশন অনুযায়ী 48 অনুযায়ী যদি ইনভেস্টিগেশন শুরু করার আগে দ্য অথরিটি শ্যাল সার্ভ টু দ্য ইনস্যুরার ইন নোটিস ইন রাইটিং, shall notice before completion of an investigation, সে নোটিশে বলে দিবে যে the insurer shall not under any circumstances without prior written approval of the authority dispose of any asset vested not accruing of the asset। তাহলে এখানে বলছে যে আপনি ইনভেস্টিগেশন শুরু করার আগে অথরিটি আপনাকে রিটেন লিখিত নোটিশ সার্ভ করবে, ইনস্যুরারকে বলবে যে ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আন্ডার নো সার্কামস্টেন্সেস অথরিটির প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কি করতে পারবে না, ইনস্যুরার কোনো প্রকার অ্যাসেট সে ডিসপোজ করতে পারবে না। অ্যাসেট বলতে কি কি আসে আমরা এখানে স্পেসিফিক করে দেওয়া আছে। নাম্বার 3 তে বলছে দ্য অথরিটি মে ইটসেলফ মেক দ্য ইনভেস্টিগেশন or may direct an investigator appointed in accordance to conduct the investigation and submit a report within 7 working days। অথরিটি নিজে ইনভেস্টিগেট করতে পারে বা কাউকে ইনভেস্টিগেশনের জন্য সে অ্যাপয়েন্ট বা অথরাইজ করতে পারে, এবং তাকে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে অন দ্য বেসিস অফ দ্য ইনভেস্টিগেশন। নাম্বার 4 বলছে দ্য অথরিটি মে অ্যাপয়েন্ট অ্যান অডিটর আদার দেন দ্য অডিটর, আমরা সেকশন 27 এ যে অ্যাকাউন্টস ব্যালেন্স শিটের জন্য যে স্ট্যাটিউটরি অডিটর অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে সেটা ছাড়াও অথরিটি কি করতে হয়, মে অ্যাপয়েন্ট অডিটর, ওই অডিটর ব্যতীত টু ক্যারি আউট অ্যান ইনভেস্টিগেশন and the cost of such investigation shall be paid by the insurer। তাহলে আমরা যে স্ট্যাটিউটরি অডিটর ছাড়া অন্য অডিটরকে কি করতে পারে, অথরিটি আইড্রা অ্যাপয়েন্ট করতে পারে ইনভেস্টিগেশনের জন্য, যেটা আমরা এর আগে বলছিলাম যে সে কি করতে কোন অডিটরকে, এখানে যেই আমরা ইনলিস্টেড যে অডিট ফার্ম গুলো দেখেছিলাম, তো আপনার সে একজন স্ট্যাটিউটরি অডিটর আছে, এটা কি করলো ওই স্ট্যাটিউটরি ব্যতীত অন্য অডিটরকে দিয়ে সে একটা ইনভেস্টিগেশন করাতে পারবে, এবং সে কস্ট অফ দ্য ইনভেস্টিগেশন শ্যাল বি পেইড বাই দ্য
insurer. Making the investigation, insurer চার্জে যারা আছেন পার্সন ডিরেক্ট ম্যানেজার আছেন, যা পাস্ট এবং প্রেজেন্ট যে সমস্ত ইস্যু আছেন সেগুলো করতে পারবে, ডিরেকশন দিতে পারবে। In making the investigation, the authority may require such individual to attend before him, এবং তাকে যদি কোনো ইস্যুস যেটা তার রেসপন্স নেওয়ার প্রয়োজন থাকে সেটা তার কাছ থেকে নিতে পারবে আন্ডার সেকশন 48। ওকে, আমরা 49টা পড়ি, 49 এর পরে আমরা একটা ব্রেকে যাব, দেন আমরা বাকি সেকশন গুলো কভার করব। 49 বলছে পাওয়ার অফ দ্য অথরিটি টু ইন্সপেক্ট এন্ড আস্ক ফর ইনফরমেশন। তাহলে the authority may from time to time inspect the books, accounts and transaction of any insurer or any of its branch office. তাইলে ইন্স্যুরেন্স কোম্পানি বা তার যে কোনো ব্রাঞ্চের বুকস অফ অ্যাকাউন্টস ট্রানজেকশন সেগুলো অথরিটি ইদরা টাইম টু টাইম ইন্সপেক্ট করতে পারবে। ফর দ্য পারপাস অফ দ্য ইন্সপেকশন দ্য অথরিটি শ্যাল অ্যালাউ দ্য অথরিটি, মানে ইন্স্যুরারকে কি করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে তাকে ইন্সপেকশনসটা কন্ডাক্ট করার জন্য সমস্ত ফ্যাসিলিটিস, গিভ অল ইনফরমেশন এন্ড ফ্যাসিলিটিস, তাকে সেগুলো প্রোভাইড করতে হবে টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন। হোয়ার দ্য অথরিটি ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট it is necessary for the purpose of this act, it may give notice in writing, furnish with any information direct to appear him. তাহলে অথরিটির কাছে যদি মনে হয় যে সে রিটেন নোটিশের মাধ্যমে কোনো ডিরেক্টর বা অফিসারকে কোনো ইনফরমেশন, ফার্নিশ এনি ইনফরমেশন, কোনো ইনফরমেশন প্রোভাইড করার জন্য, অথবা ডিরেক্ট টু অ্যাপিয়ার তার সামনে উপস্থিত থেকে কোনো কোয়েরির রেসপন্স প্রোভাইড করার জন্য ডিরেকশন দিতে পারবে। Any person who refuses to allow the inspection or contravenes, তাকে যে ডিরেকশন গুলো দিল সেগুলো যদি সে কন্ট্রাভেন ভায়োলেট করে or fails to comply with any of the requirement shall be guilty of an offense, এবং সেক্ষেত্রে আপনাকে নট এক্সিডিং 5 লাখ টাকা এবং ফার্দার আরো 5 লাখ টাকা এভরিডে কি করতে পারবে, ফাইন ইম্পোজ করতে পারবে। বলছে এনি পার্সন যদি কেউ ইন্সপেকশনের সময় অ্যাসিস্ট করার মানে কোঅপারেট করার জন্য রিফিউজ করে বা অ্যাক্টের যে অন্যান্য আদার যে প্রভিশন গুলো আছে সেগুলো যদি সে ভায়োলেট করে শ্যাল বি পানিশেবল 5 লাখ টাকা, এবং কন্টিনিউইং ডিফল্ট হলে 5000 টাকা পার ডে আপনাকে মনিটারি ফাইন ইদরা ইম্পোজ করতে পারবে আন্ডার সেকশন 49। ওকে, আমরা তাহলে 15 মিনিটসে একটা ব্রেকে যাই, 9টায় আমরা ব্যাক করে দেন আমরা বাকি যে সেকশন গুলো এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে আদার কিছু সার্কুলার প্লাস কিছু পাস্ট কোশ্চেন আমরা দেখব। ওকে, আমরা সেকশন 49 পর্যন্ত আমরা ব্রেকের আগে দেখেছি। 50তে বলছে দ্য পাওয়ার অফ দ্য অথরিটি টু গিভ ডাইরেকশনস। আমরা আছি সবাই? ওকে, power of the authority to give directions, এখানে বলছে যে where the authority is satisfied that the affairs of the insurer are likely to be detrimental to the public interest or policyholder, it may issue such directions to the insurer as it considers necessary to take any action as may be necessary to enable the insurer to conduct his business, to remove the chairman, any director, advisor or CEO of the insurer. তাহলে বলছে যে এখানে অথরিটির কাছে যদি মনে হয় ইন্স্যুরার সে যে বিজনেসটা ক্যারি করতেছে যেটা পাবলিক ইন্টারেস্ট বা পলিসি হোল্ডারের ইন্টারেস্টের জন্য যদি ডেট্রিমেন্টাল বা হার্মফুল হয়, দ্য অথরিটি মে ইস্যু সাচ ডিরেকশন, যেটা সে ঠিক মনে করবে, সে চাইলে টু রিমুভ দ্য চেয়ারম্যান, ডিরেক্টর বা সিইও কেও আন্ডার সেকশন 50 অনুযায়ী রিমুভালের ডিরেকশনও দিতে পারে। নট টু টেক এনি অ্যাকশন as to the disposal of requiring any office assets, to refrain from issuing new policy, সে নতুন কোনো পলিসি স্কিম ইস্যু মার্কেটিং করার ক্ষেত্রে বিরত থাকার জন্য কি করতে পারবে,
IDRA আপনাকে ডিরেকশন দিতে পারে আন্ডার সেকশন 50। 51 এ বলছে পাওয়ার অফ দ্য অথরিটি টু রিকোয়ার অ্যান্ড ইনশিওর টু কল দ্য মিটিং অফ ইটস ডাইরেক্টরস। তাহলে এখানে আমরা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে যেরকম দেখেছি যে আপনাকে স্পেশাল বোর্ড মিটিং করার জন্য বা আপনার যে বোর্ড মিটিং এর যে প্রসিডিংস গুলো কিভাবে হচ্ছে সেটা অবজার্ভ করার জন্য বা টাইম টু টাইম আপনার বোর্ড মিটিং এর ম্যাটেরিয়াল গুলো পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংক যেরকম ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে একজন কে কি করতে পারে, অথরাইজ করতে পারে, এখানেও সেম বলছে ইদ্রার কাছে the authority may during the course or after the completion of a special audit investigation সে স্পেশাল অডিট ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী বা ইদ্রার কাছে টাইম টু টাইম যদি মনে হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্টিভিটিস গুলো ডিপোজিটরের তার যে পলিসি হোল্ডার ইন্টারেস্ট এগনিস্ট হচ্ছে, সে স্পেশাল বোর্ড মিটিং কল করার জন্য রিলেটিং টু এনি ম্যাটার অথবা অ্যারাইজিং আউট অফ দ্য অ্যাফেয়ার্স, তার যে ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে কোনো ইস্যুস অ্যারাইজ হলো যেটার মধ্যে সে চাইলে ইদ্রার সাথে একটা স্পেশাল বোর্ড মিটিং অ্যারেঞ্জ করার ডিরেকশন দিতে পারে। বিতে বলছে ডিসকাসিং অন এনি ম্যাটার পার্টেনিং টু ইন্স্যুরেন্স উইথ দ্য সিইও অফ দ্য, তাহলে ইন্স্যুরেন্স যে কোনো ইস্যু নিয়ে এসে সিইওর সাথে ডিসকাস করা বা এনি অফিসার ডেপুটেড তাকে নিয়োজিত করতে পারে টু স্পিক, কিভাবে টু ওয়াচ দ্য প্রসিডিংস বোর্ড মিটিং গুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেখানে স্পিক এর জন্য সে কি করতে পারে, তাকে ডেপুটেড করতে পারে। এবং অ্যালাউইং এনি অফিসার অ্যাপয়েন্টেড টু অবজার্ভ ফর এ স্পেসিফাইড পিরিয়ড, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য সে কাউকে কি করতে পারে, অ্যাপয়েন্টেড করতে পারবে। চাইলে সে চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট, যদি ম্যানেজমেন্টের কোনো চেঞ্জেস প্রয়োজন হয় সেটা ডিরেকশনও ইদ্রা সেকশন 51 অনুযায়ী দিতে পারবে। 56 হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ ট্রান্সফার অফ দ্য লাইফ ইন্স্যুরেন্স পলিসিস। আর আরেকটা ইস্যু আছে যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে দেখেছি 57, যেখানে বলছে নমিনেশন অফ দ্য লাইফ ইন্স্যুরেন্স পলিসিস। অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে a transfer or assignment of a policy of life insurance may be made only by an endorsement upon the policy itself or by a separate instrument signed either by the transferor অথবা তার অ্যাসাইনর অথবা ডিউলি অথরাইজ কাউকে করলে, স্পেশালি সেটিং ফর দ্য ফ্যাক্ট অফ ট্রান্সফার অ্যাসাইনমেন্ট। তাহলে ট্রান্সফার বা অ্যাসাইনমেন্টটা কিভাবে করবে, সে পলিসির মধ্যে একটা এন্ডোর্সমেন্ট করে বা একটা সেপারেট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যেখানে আইদার ট্রান্সফার সাইন করতে পারে বা তার অথরাইজ এজেন্ট সাইন করতে পারে, সে মাধ্যমে কি করতে পারবে, সে অ্যাসাইনমেন্ট বা ট্রান্সফারটা করতে পারবে আন্ডার সেকশন 56। আর নমিনেশনটা কি? 57 এ বলছে দ্য হোল্ডার অফ এ পলিসি অফ লাইফ ইন্স্যুরেন্স অন হিজ ওন লাইফ when effecting the policy, পলিসি করার সময় or at any time before the policy matures, policy mature হওয়ার যে কোনো আগে যে কোনো সময় nominate the person to whom the money মানে ইন্স্যুরেন্স পার্টিকে shall be paid in the event of his death, provided that where any nominee is a minor it shall be lawful for the policyholder to appoint, সে কি করবে, যতদিন পর্যন্ত বলা আছে যে minority of the nominee period any person to receive the money secured by the policy in the event of his death। তাহলে নমিনেশন বলতে বোঝাচ্ছে না, যখন আপনি when effecting the policy the holder of policy of the life insurance এর ক্ষেত্রে ইন্স্যুরেন্স হোল্ডার কি করবে, when effecting the policy করার সময় বা পলিসি ম্যাচিউরের যে কোনো সময় সে কি করতে পারবে, পার্সন এক বা একাধিক ব্যক্তিকে সে কি করতে পারবে, নমিনেট করতে পারবে ইন দ্য ইভেন্ট, যখন তার ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ টু হোম, যেখানে মানি শ্যাল বি পেইড। যদি কোনো নমিনি মাইনর হয় সেক্ষেত্রে বলছে যে ইট শ্যাল বি লফুল, আপনাকে তার যে মাইনরিটি পিরিয়ড এর মধ্যে যদি সে বলছে ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ সে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কাকে অ্যামাউন্টটা পরিশোধ করা হবে সেটাও তাকে নমিনেট করে যেতে হবে। আমরা অ্যাসাইনমেন্ট এবং নমিনেশনটা দেখলাম, এরপর আসি আমরা 58 এ যেটা বলা আছে রেস্ট্রিকশনস অন পেমেন্ট বাই ওয়ে অফ কমিশন আর আদারওয়াইজ। এখানে হচ্ছে ইন্স্যুরেন্সে আমরা যে কমিশনের যে রেস্ট্রিকশনটা আছে যেটা পাস্ট কোশ্চেনও দেখেছি যে আপনার নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে, পরিশোধ করতে পারবে না, পরিশোধের বা কোনো কন্ট্রাক্টেও যেতে পারবে না, বলছে অর এনি রিমিনেশন অর রিওয়ার্ড for soliciting or procuring insurance business in Bangladesh to any person except an insurance agent or employer of
এজেন্ট অথবা ব্রোকার। তাহলে আপনি ইন্স্যুরেন্স এজেন্ট, তারপর এমপ্লয়ার অফ এজেন্ট, আপনি কাউকে এজেন্ট হিসেবে নিয়োগ দিলেন, তার কোনো যদি এমপ্লয়ি থাকে অথবা ব্রোকার, তাদেরকে ব্যতীত বলছে যে আপনি ইন্স্যুরেন্স বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য কাউকে শ্যাল পে, আপনি কমিশন কোনো প্রকার রিমিনারেশন দিতে পারবেন না বা সে ধরনের কমিশন দেওয়ার কন্ট্রাক্ট করতে পারবেন না। No person shall pay to any agent any renewal commission in respect of life insurance business বলছে যে আপনি থার্ড পয়েন্টটা দেখেন, no insurance agent in case of life insurance shall be paid or contract to be paid by way of commission or remuneration in any form for policy or policy procured by him 35% of the first year's premium, 10% of the second year's renewal premium, or 5% of the subsequent year renewal premium. তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছে আপনি ইন্স্যুরেন্স এজেন্টকে পলিসি প্রকিউরড বাই হিম, মানে তার সংগৃহীত, সে যে প্রিমিয়াম ইন্স্যুরেন্সটা আনছে, যে বিজনেসটা আনছে, তার বলা আছে যে ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের 35%-এর বেশি বা সেকেন্ড ইয়ারের রিনিউয়াল প্রিমিয়ামের 10%-এর বেশি বা সাবসিকুয়েন্ট ইয়ারগুলোর 5%-এর বেশি আপনি কমিশন অথবা রিমিনারেশন ফর্মে দিতে পারবেন না, তার চেয়ে বেশি দেওয়া যাবে না। No insurance agent shall be paid or contract to be paid in any form any amount in respect of any policy not procured by him. তাহলে কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে তার মাধ্যমে যে কোনো বিজনেস প্রকিউর করার, কোনো বিজনেসটা প্রকিউর হয়নি সেটার উপরে তাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো প্রকার কমিশন বা রিমিনারেশন দেওয়া যাবে না। তাহলে আমরা 58 কি কি পড়লাম? প্রথম হচ্ছে আপনি ইন্স্যুরেন্সের এজেন্ট, এমপ্লয়ার অফ এজেন্ট বা ব্রোকার ব্যতীত অন্য কাউকে আপনি বিজনেস প্রকিউর বা সলিসিট করার জন্য কোনো প্রকার পেমেন্ট করতে পারবেন না, কোনো পেমেন্টের কন্ট্রাক্টে যেতে পারবেন না। সেকেন্ড যেটা বলছি, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স এজেন্টকে আপনি তার যে বিজনেসটা সে প্রকিউর করলো, তার প্রিমিয়াম যে কালেকশন করলো, তার 35%, ফার্স্ট ইয়ার হচ্ছে 35%-এর বেশি, সেকেন্ড ইয়ার হচ্ছে 10% এবং সাবসিকুয়েন্ট ইয়ারে 5%-এর বেশি কমিশন বা রিমিনারেশন অন্য কোনো ফর্মে দিতে পারবেন না। পরে বললাম কি, নো ইন্স্যুরেন্স এজেন্ট যারা তার মাধ্যমে যে বিজনেসটা প্রকিউর হয়নি সেটার উপরে তাকে কোনো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কমিশন দেওয়া যাবে না। তারপর আসেন 59, লিমিটেশন অফ এক্সপেন্ডিচার অন কমিশন। কমিশনের এখানে মূলত ইন্স্যুরেন্স কোম্পানির আপনার ইদ্রা টাইম টু টাইম যে অ্যামাউন্ট প্রেসক্রাইব করে দেবে এর বেশি আপনি কি করতে পারবেন না, এক্সপেন্ডিচার করতে পারবেন না। সেটা বলছে যে নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে to an insurance agent and no insurance agent shall receive or contract to receive by way of commission or remuneration in any form such percentage as may be prescribed by the authority. তাহলে 59 হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার অথরিটি ইদ্রা যে অ্যামাউন্টটা প্রেসক্রাইব ডিটারমাইন করে দিবে তার চেয়ে বেশি, মানে এক্সিডিং, আপনি কি করতে পারবেন না, কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে কমিশন বা রিমিনারেশন ফর্মে দিতে পারবেন না বা কন্ট্রাক্ট টু পে, সে ধরনের রিমিনারেশন দেওয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টেও যেতে পারবেন না। এরপর বলছে নো পারসন শ্যাল পে কন্ট্রাক্ট টু পে টু ইন্স্যুরেন্স এজেন্ট। এখানে হচ্ছে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সাব রেগুলেশন 3। আর 60-তে বলছে রেস্ট্রিকশনস অন অ্যালাউইং রিবেট, রিবেট ছাড় দেওয়ার ক্ষেত্রে নো পারসন শ্যাল allow or offer to allow either directly or indirectly as an inducement. Inducement মানে হচ্ছে আপনি একটা মানে প্ররোচনা করা, inducement to any person to take out or renew or continue an insurance in respect of any kind of risks to life relating to lives, any rebate of the whole or part of the commission payable. তাহলে আপনি ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করার ক্ষেত্রে বা রিনিউয়াল বা সেটা কন্টিনিউ করার ক্ষেত্রে আপনি ইন্ডিউসমেন্ট, উৎসাহ বা প্ররোচনা হিসেবে প্রত্যক্ষ বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে কোনো প্রকার রিবেট, রেয়াত, ছাড় দেওয়া যেটা দেওয়া যাবে না। আপনি ইন্স্যুরেন্স যে কোনো ইন্স্যুরেন্স কেউ আপনি কন্ট্রাক্ট করলেন, রিনিউয়াল করলেন বা সেটা কন্টিনিউয়েশন রাখার জন্য আপনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো প্রকার ছাড় দিতে পারবেন না। 60-তে হচ্ছে লিমিটেশন অফ এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট ইন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস।
তাহলে 62 অনুযায়ী নো ইন্স্যুরার শ্যাল ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ট্রানজেক্টেড বাই ইট ইন বাংলাদেশ spent as expenses of management and amount in excess of the prescribed limit. তাহলে 62 অনুযায়ী ইদ্রা যে অ্যামাউন্টটা আপনাকে ডিটারমাইন করে দিবে তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন না, ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে আপনি বলা যাচ্ছে 62 অনুযায়ী তার চেয়ে বেশি এক্সপেন্স করা যাবে না। আর 63 হচ্ছে নন লাইফের ক্ষেত্রে বলছে নো ইন্স্যুরার শ্যাল ইন রেসপেক্ট অফ এনি ক্লাস অফ নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস transacted by him in Bangladesh spent in any calendar year as expenses of management in excess of the prescribed limit and in prescribing any such limit time to time ইদ্রা আপনাকে যে অ্যামাউন্টের জমা করে তার চেয়ে বেশি আপনি ম্যানেজমেন্ট এক্সপেন্স হিসেবে সেকশন 63 অনুযায়ী তার চেয়ে বেশি এক্সপেন্ডিচার করতে পারবেন না। ওকে, আমরা যেটা আমাদের সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সারেন্ডার ভ্যালু, যেখান থেকে আমরা অনেক সেশনগুলোতে আমরা কোশ্চেনটা দেখেছি, তা আমরা নেক্সট 5 to 10 মিনিট আমরা একটু মনোযোগ দেই। আশা করি সারেন্ডার ভ্যালু নিয়ে যে ধরনের কোশ্চেনই আসুক আমরা এই 5 to 10 মিনিট যদি আমরা ভালোভাবে বুঝি, মনোযোগ দেই, আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। আর আপনাদের যদি কোনো সারেন্ডার ভ্যালু নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা সাথে সাথে আমাকে জানাবেন, তাহলে আমরা এখনই ক্লাসে সলভ করে নিব। বলছে যে prior to the passing of the Insurance Act 1938, non-payment of premium at any time involved cancellation of the contract of insurance and forfeiture of the premium paid. তার মানে হচ্ছে 1938 এ যে ইন্স্যুরেন্স অ্যাক্ট আসলো তার আগ পর্যন্ত আপনি যদি দেখা গেল 5 বছর 10 বছর পর্যন্ত আপনি একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে গেলেন, এরপরে বলছে at any time আপনি যদি নন পেমেন্ট হন আপনার ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা কি হবে, ক্যান্সেল হয়ে যেত, এবং ফরফিচার অফ দ্য প্রিমিয়াম পেড আপনি যে প্রিমিয়ামটা এতদিন ধরে দিয়ে আসছেন সেটা ফরফিট হয়ে যেত। ওকে, as this involve considerable hardship, section 88 of the Insurance Act 2010 বলছে provides that a life insurance policy will not lapse for non-payment of premium if certain conditions are fulfilled. তাহলে আমার ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এর সেকশন 88 এ বলছে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনার ল্যাপস হবে না যত কিছু সার্টেন কন্ডিশন আপনাকে ফুলফিল করলেই। ফার্স্ট হচ্ছে সারেন্ডার ভ্যালু উইল বি অ্যাকোয়ার্ড ইফ প্রিমিয়ামস হ্যাভ বিন পেইড ফর অ্যাট লিস্ট 2 ইয়ার্স। কন্ডিশন কি, আপনাকে অ্যাটলিস্ট আপনি যে ইন্স্যুরেন্সটাই করেন আপনাকে কি করতে হবে বলছে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স আপনাকে প্রিমিয়াম পরিশোধ করতে হবে। এটাই আমাদের বেসিক, মানে আমাকে মনে রাখতে হবে যে সারেন্ডার ভ্যালু পেতে হলে আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স আমাকে প্রিমিয়াম দিয়ে যেতে হবে কন্টিনিউয়াস। After premium have been paid for the requisite period, the policy acquires what is called surrender value. আপনি এই যে requisite যে পিরিয়ড সময় যে জন্য আপনি প্রিমিয়ামটা দিয়ে গেলেন, যে ভ্যালুটা আপনি পাবেন সেটাই হলো সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু আমরা কিভাবে পাবো, নিচে দেওয়া আছে প্রিমিয়াম পেইড, আপনি যে প্রিমিয়ামটা দিয়ে গেলেন 5 বছর 10 বছর যে প্রিমিয়ামটা দিয়ে গেলেন, এবং যে প্রিমিয়ামটা আপনাকে কি করতে হবে, দিতে হবে, পেয়াবল, যে প্রিমিয়ামটা দিয়ে গেলেন এবং যে প্রিমিয়ামটা আপনাকে পেয়াবল, এটাকে আপনি কত টাকার ইন্স্যুরেন্স করলেন সেটা দ্বারা মাল্টিপ্লাই করলেই আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো, যেটাকে আমরা বলবো সারেন্ডার ভ্যালু। ওকে, আমরা একটা পাস্ট কোশ্চেন দেখি। এটা আপনাদের ইমিডিয়েট সেশন ডিসেম্বর 23 আসছে, যে মিস্টার এ টেকস আউট অ্যান ইন্স্যুরেন্স পলিসি ফর 10 years ফর টাকা 20,000। তাহলে সে কত টাকার ইন্স্যুরেন্স করছে, 20,000 এর, and premium payable is টাকা 1,600 পার annum। তাহলে তার প্রিমিয়াম পরিশোধ করতে হবে পার annum-এ 1,600 টাকা। he pays premium for 4 years। তাহলে এখন কি সে সারেন্ডার ভ্যালু পাবে? পাবে স্যার। হ্যাঁ, আমাদের মিনিমাম কন্ডিশন ছিল 2 years। স্যার। তাহলে সে বলছে সে 10 বছরের জন্য ইন্স্যুরেন্স করছে, সে 4 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স পরিশোধ করে আসছে এবং দেন স্টপস দ্য প্রিমিয়াম পেইড। তাহলে এগুলো কিন্তু আপনাকে যদি কোশ্চেনে নাও দেওয়া থাকতো আপনি কিন্তু বের করতে হতো যে সে পার ইয়ারে কত টাকা দিচ্ছে, 1,600 করে।
4 বছর পর্যন্ত সে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে গেছে, তাহলে 1600 ইন্টু 4 আমার হচ্ছে 6400। ওকে, এটা হলো সে প্রিমিয়াম পরিশোধ করছে। দ্য প্রিমিয়াম পেয়েবল, তাহলে সে 20 বলা আছে কি 1600 টাকা 1600 ইন্টু 20, তাহলে তাকে প্রিমিয়াম দিতে হবে কত? 32,000। সে 4 বছর দিয়েছে, টোটাল প্রিমিয়াম তার পেয়েবল হচ্ছে 32,000, সে প্রিমিয়াম দিয়েছে হচ্ছে 6500। তাহলে আপনার সারেন্ডার ভ্যালু কত? পারবো? সারেন্ডার ভ্যালু হচ্ছে, আমরা বলছি কি সে যে প্রিমিয়ামটা দিয়ে গেছে, কত দিয়ে গেছে? প্রিমিয়াম পেড 6400। তারপর বলছি যে প্রিমিয়াম যেটা তাকে দিতে হবে পেয়েবল 32,000। আর সাম ইনস্যুরড, কত টাকার ইন্স্যুরেন্স করছে? 20,000। তাহলে তো সারেন্ডার ভ্যালু আমরা বের করতে পারবো না? পারবো? ওকে, আমরা ডিসেম্বর 2023-এর আরেকটা কোশ্চেন দেখি। নেম দ্য অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দ্যাট নিড টু বি প্রিপেয়ার্ড অ্যাট ইয়ার এন্ড বাই অ্যান ইন্স্যুরার। নেম দ্য অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, আপনাকে ইয়ার এন্ডে যে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করতে সেগুলো আপনাকে দিতে বলছে। Who will sign the accounts in case of a company incorporated under the Companies Act? Who will sign in case of such insurer is formed as a cooperative society under the Cooperative Society Act? তাহলে আপনাকে কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে? আপনার অ্যাকাউন্টসে কে কে সাইন করবে যদি সেটা কোম্পানিস অ্যাক্ট 1994 অনুযায়ী ইনকর্পোরেটেড হয়? Who will sign যদি সেটা আপনি কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টের আন্ডারে ইনকর্পোরেটেড হন? তাহলে এটা আমরা পড়ছি না আজকে? কোথায় পড়ছি? সেকশন 27-এ। তাহলে আপনাকে কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে? আমরা তো একটা লিস্টেড কোম্পানি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট আমরা দেখেছি কি কে কে সাইন করে। আপনাকে একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে, আপনাকে একটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, একটা রেভিনিউ অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে এবং একটা স্টেটমেন্ট যেখানে আপনার ম্যানেজমেন্টে যারা এনগেজ আছেন তার ডিটেলস, নেমস, ডেসক্রিপশন থাকবে। তারপর আপনার অ্যাকাউন্টিং স্টেটমেন্টে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কে সাইন করবে বলা আছে। আপনি যদি কোম্পানি সেক্টর অনুযায়ী ইনকর্পোরেটেড হন বাই দ্য চেয়ারম্যান, 2 ডাইরেক্টরস এন্ড দ্য সিইও। আর যদি কোঅপারেটিভ সোসাইটি আন্ডারে ইনকর্পোরেটেড হন তাহলে হবে বাই 2 অফ ইটস মেম্বার্স। পারবো? তাহলে আমরা কি কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট এবং কে কে সিগনেচার করবে? ইন্স্যুরেন্স কোম্পানি যে কোম্পানি সেক্টর অনুযায়ী কে কে সাইন করে? চেয়ারম্যান, 2টা ডিরেক্টর আর হচ্ছে স্যার সিইও। আর সোসাইটি, কর্পোরেট সোসাইটি অ্যাক্ট হলে, কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতিগুলো আন্ডারে হলে স্যার ডিরেক্টরের members. পরিবর্তে দুজন মেম্বার করবে স্যার। হ্যাঁ, মানে সমবায় সমিতিতে আসলে ডিরেক্টর না, অনেক হচ্ছে মেম্বার সবাই। ঠিক আছে, মেম্বার যে কোনো দুজন মেম্বার সাইন করবে। ওকে, তাহলে আমরা যখন কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি অডিটে যাব তাহলে আমরা কি দেখব? সেকশন 27 অনুযায়ী তার যে রিকোয়ারমেন্ট গুলা, তাহলে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কার কার সিগনেচার দিতে হবে? কোম্পানি সেক্রেটারির সিগনেচারটা আসলে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট, প্লাস হচ্ছে লিস্টেড কোম্পানি হলে কোম্পানি সেক্রেটারি সাইন নেওয়া হয়। পাশাপাশি সিএফও ইচ্ছা করলে সাইন করতে পারবে, বাট ম্যান্ডেটরি হচ্ছে চেয়ারম্যান, 2জন ডাইরেক্টর এবং এমডি বা সিইও। ওকে, আর কোঅপারেটিভ সোসাইটি যদি অডিট করতে যাই সেক্ষেত্রে দেখবে যে অ্যাটলিস্ট 2জন মেম্বার সাইন করতে হবে। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখি যেটা জুলাই আগস্ট 2022-তে এবং নভেম্বর ডিসেম্বর 2021 দুইটা সেশনে সেম রিপিটেড কোশ্চেনটা ছিল। Suggest whether Stone can accept the offer of the new insurance company in view of the insurance law applicable in Bangladesh. আবার বলি, suggest whether Stone, একটা কোম্পানির কথা বলা হচ্ছে, সে ক্যান অ্যাকসেপ্ট দ্য অফার, সে অফারটা অ্যাকসেপ্ট করবে কিনা
of the new insurance company in view of the Insurance Act. Insurance Act যে আপনি এই যে অফারটা অ্যাকসেপ্ট করতে পারবেন, অ্যাকসেপ্ট করবে কিনা। ওকে, তাহলে আমরা যখন রিকোয়ারমেন্টটা পড়লাম, আমরা এখানে জানবো কি উপরে যে কেসটা আছে সেখানে একটা অফারের কথা বলা আছে, অফারটা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, আমাকে আইন কি বলে। তাহলে আমরা বেসিক জিনিসটা জানলাম, এখন আমরা ফিল্টার করি। স্টোন বাংলাদেশ লিমিটেড, a subsidiary of a global conglomerate, has been operating in Bangladesh as an importer, manufacturer, food. তাহলে সে কোন সেক্টরে কি প্রোডাক্ট, এগুলো কি আমার জানার দরকার আছে? আমার কথা হচ্ছে এখানে সে একটা অফার দিয়েছে, সেটা ইন্স্যুরেন্স আইন অনুযায়ী অ্যাপ্লিকেবল কিনা। ফর ম্যানুফ্যাকচারিং অপারেশন, স্টোন imports substantial quantity of raw and packaging materials from abroad. তাহলে সে ম্যানুফ্যাকচারিং অপারেশনের জন্য বলছে যে সে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কি করে, বাহির থেকে ইম্পোর্ট করে। ফর হুইচ ইট স্পেন্ডস লটস অফ মানি ইন মেরিন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে তাকে মেরিন ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে হিউজ পেমেন্ট করতে হচ্ছে। কারেন্টলি স্টোন টেক্স অল ইন্স্যুরেন্স রিলেটেড সার্ভিস, মেরিন এবং প্রপার্টি ইন্স্যুরেন্স ফ্রম এ রেপুটেড ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ। Recently, Stone has been approached by another insurance company who, for the purpose of procuring this lucrative business, offered an additional 35% commission on all insurance premium cost, considering Stone has very low claim history in the past. তাহলে অফারটা কি বলছে, স্টোন অন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা অফার পাইছে যে সে ওই ইন্স্যুরেন্স কোম্পানি এই যে লুক্রেটিভ বিজনেস, স্টোনকে যেহেতু হিউজ পরিমাণ কি মেরিন ইন্স্যুরেন্স, সে বাইরে থেকে প্রচুর র মেটেরিয়াল আনতেছে ফ্রিকোয়েন্ট, তাকে প্রচুর মেরিন ইন্স্যুরেন্স করতে হচ্ছে। তো এই যে লুক্রেটিভ বিজনেস সেটা সে প্রকিউর করার জন্য, সেটাকে সে বিজনেসটা নেওয়ার জন্য সে কি করছে, এডিশনালি 35% কমিশন দিচ্ছে প্রিমিয়াম কস্টের উপরে। তাহলে এই যে অফারটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। তাহলে স্টোন কি এটা অ্যাকসেপ্ট করতে পারবে? স্যার এটা তো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য প্রবলেম, যে পাবে তার জন্য তো অ্যাকচুয়ালি কোনো প্রবলেম দেখি না আমি। আচ্ছা, এখানে জানতে চাইছি কি স্টোন, ঠিক আছে, আমার জন্য ক্যান অ্যাকসেপ্ট, আমার কাছে ইন্স্যুরেন্স কোম্পানি অফার করছে যে 35% কমিশন দিবে, তাহলে আমি অফারটা নিতে পারবো কিনা, আমাকে আইন, ইন্স্যুরেন্স আইন কি বলে? সেই ইন্স্যুরেন্স আইন তো আহ, কি হলো না, ইয়ের জন্য তো সাবস্ক্রাইবারদের জন্য তো এই ধরনের কোনো লিমিটেশন দেয়নি মনে হয় নাকি। হুম, ওকে, আমরা দেখি, আমরা তো একটু আগে ইন্স্যুরেন্স অ্যাক্ট পড়লাম, অ্যাক্টে কিছু আছে কিনা। কমিশন দেওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন পড়ছি না আমরা? কমিশন স্যার নিতে পারবে না। হুম, একটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়ার জন্য মানে রেস্ট্রিক্টেড, যা দিতে পারবে না, আরেকটা হচ্ছে গিয়ে নিতে পারবে কিনা, নেয়ার ব্যাপারে তো মানার নাই, হয়তো দিতে পারবে না সেটা ভিন্ন জিনিস। ওকে, আমরা এটা একটু দেখি। কমিশনের যে রেস্ট্রিকশনটা আছে বলছে নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে, ঠিক আছে, সে দিতে পারবে না এবং কন্ট্রাক্ট টু পে, এবং কোনো পেমেন্টে কন্ট্রাক্টে যেতে পারবে না, এনি রিমিউনারেশন অর রিওয়ার্ড ওয়েদার বাই ওয়ে অফ commission or in any other name for soliciting or procuring insurance business in Bangladesh to any person except an insurance agent, employer of agent অথবা ব্রোকার। আপনি কমিশন দিতে পারবেন কাকে, ব্রোকারকে দিতে পারবেন, কোনো এজেন্টের এমপ্লয়ার বা এজেন্টকে দিতে পারবেন, ইন্স্যুরেন্স এজেন্টকে দিতে পারবেন। এছাড়া আপনি কি করতে পারবেন, এই তিনটা বেশ অ্যাকসেপ্ট বলা আছে না, নো পারসন শ্যাল পে অর কন্ট্রাক্ট টু পে, আপনি কমিশন বা অন্য যে নামেই হোক, বলছে ফর সলিসিটিং ইন্স্যুরেন্স বিজনেস, মানে ইন্স্যুরেন্স বিজনেস সলিসিট বা প্রকিউর করার জন্য আপনি এই তিনজন ছাড়া কারোর সাথে কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্টও যেতে পারবেন না, বা তাদেরকে কোনো প্রকার কমিশন পেও করতে পারবেন না। তাহলে এখানে বলছে যে কোম্পানি আপনাকে কি করছে, এডিশনাল 35% অফার করতেছে, স্টোন হচ্ছে আপনি ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে কি আমার এই যে 58 সেকশন, এখানে বলছে কি আমি যদি কোনো ব্রোকার, এমপ্লয়ার অফ এজেন্ট বা ইন্স্যুরেন্স এজেন্ট তার কাউকে কিন্তু এরকম কমিশন বেসিসে দেওয়া যাবে না, মানে তার সাথে আমি কমিশনের বেসিসে কোনো কন্ট্রাক্ট করতে পারবো না। ওকে, আমাকে 58-এ স্পেসিফিক রেস্ট্রিকশন ইম্পোজ করে দিয়েছে। সো 58-এর আন্ডার আমরা বলবো যে সে কি করতে পারবে না, এই যে কন্ট্রাক্ট এডিশনাল 35% কমিশনে সে কন্ট্রাক্টে সে অ্যাকসেপ্ট করতে পারবে না।
ওকে, এপ্রিল 2021-এর কোশ্চেনটা দেখেন। প্রথম বলছে হোয়াট ডু ইউ মিন বাই সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু তো আমরা পড়লাম, রিপিটেড একটু আগেই। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা, অ্যাডভাইস হুইচ কোম্পানি এবিসি লিমিটেড শুড গো ফর আইডেন্টিফাইং দ্য ইফেক্টিভ প্রিমিয়াম রেট। আপনাকে অ্যাডভাইস করতে বলা হয়েছে হুইচ কোম্পানি, তাহলে উপরে কিছু কয়েকটা কোম্পানির কথা বলা আছে, যেখানে এবিসি লিমিটেড শুড গো, সে যাবে ফর আইডেন্টিফাইং ইফেক্টিভ প্রিমিয়াম রেট। তাহলে ইফেক্টিভ প্রিমিয়াম রেট আমি আইডেন্টিফাই করে আমি কোন কোম্পানিতে আমি যাব বা কোন কোম্পানির সাথে আমার ইন্স্যুরেন্সটা করব, সেটা আপনাকে ডিটারমাইন করার জন্য আপনাকে অ্যাডভাইস দিতে বলা হয়েছে। তাহলে আমরা যখন কোনো ইন্স্যুরেন্স করব, আমরা সবসময় অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কি চাই? লো প্রিমিয়াম হাই রিটার্ন স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা হাই রিটার্ন চাই। মানে হাই রিটার্ন বলতে আমরা যে ইন্স্যুরেন্সটা করলাম, আমার ওখান থেকে যাতে আমার ফুল কাভারেজটা পাই, ফ্যাসিলিটিস গুলো পাই, পাশাপাশি আমার যাতে প্রিমিয়াম কস্টটা লোয়ার হয়। ওকে, বলছে এবিসি ইজ এ কন্টেম্পলেটিং টু কভার ইটস এমপ্লয়িজ আন্ডার গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স স্কিম। তাহলে সে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে বলছে দ্য রিসিভড কোটেশন, দুইটা রেপুটেড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে কোটেশন নিছে। অ্যাকর্ডিংলি গ্রস প্রিমিয়াম কি কি জিনিস কভার করে? লাইফ, অ্যাক্সিডেন্টাল ডেথ, পার্শিয়াল ডিসেবিলিটি, কোটেড বাই কোম্পানি এ 8 টাকা পার 1000। তাহলে গ্রস প্রিমিয়াম কোম্পানি এ দিচ্ছে 8 টাকা এবং কোম্পানি বি দিচ্ছে 7 টাকা। Obviously, the person quoted less should be selected. তাহলে বলছে কোম্পানি এ যেহেতু 8 টাকা পার 1000 এবং কোম্পানি বি 7 টাকা পার 1000, সুতরাং কোম্পানি বি যেহেতু আমাকে কম কোট করছে, সো আমরা কোম্পানি বি কে কি করতে পারি? সিলেক্ট করতে পারি। However, CFO wanted to review these based on all other criteria. The other criteria revealed were after the close of each year, both the companies offered a profit bonus, which was 75% by company A, 60% by company B, after deduction of retention expense. Retention expense কত? 30% of gross premium. তাহলে আমরা প্রথম পেলাম কি? গ্রস প্রিমিয়াম কোম্পানি এ দিচ্ছে 8 টাকা, কোম্পানি বি দিচ্ছে 7 টাকা। দেন আপনাকে কি করতে হবে? প্রফিট বোনাস কনসিডার করতে হবে। আদার ক্রাইটেরিয়া, প্রফিট বোনাস কোম্পানি এ দিচ্ছে 75%, কোম্পানি বি দিচ্ছে 60%, আফটার ডিডাকশন অফ রিটেনশন এক্সপেন্স। রিটেনশন এক্সপেন্স কত? গ্রস প্রিমিয়ামের 30%, কোম্পানি এ ও 30%, কোম্পানি বি ও 30%। তাহলে আপনাকে ইফেক্টিভ প্রিমিয়াম রেট ডিটারমাইন করতে হবে। ইফেক্টিভ রেট আইডেন্টিফাই করে আমরা যেই প্রিমিয়াম রেটটা লোয়ার পাবো, আমরা কি করবো? এবিসি কোম্পানিকে সাজেস্ট করবো, অ্যাডভাইস করবো, তারা যাতে তাদের এই যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স যেটা করতেছে এমপ্লয়ীদের জন্য, তারা যাতে ওই কোম্পানির সাথেই এঙ্গেজ করে। তাহলে আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে কোশ্চেন নিয়ে? নো স্যার। ওকে, আমরা তাহলে এখন সলভ করি। ওকে, এটা দেখেন, এখানে আমি বলছি কি কোম্পানি এ এবং কোম্পানি বি, দুইটা কোম্পানি থেকে আমি কোটেশন পেয়েছি, গ্রস প্রিমিয়াম কোটেশন পেয়েছি। কোম্পানি এ আমাকে কত অফার করছে? 8 টাকা পার 1000, আর কোম্পানি বি অফার করছে 7 টাকা। ওকে, দেন ছিল কি আমার রিটেনশন এক্সপেন্স বলছিলাম কি গ্রস প্রিমিয়ামের 30%। কোম্পানি এ 8 টাকা অফার করলে তার 30% রিটেনশন এক্সপেন্স হচ্ছে আমার 2 টাকা 40 পয়সা পার 1000। কোম্পানি বির ক্ষেত্রে 30% হলো আমার 2 টাকা 10 পয়সা পার 1000। তাহলে আমার এই যে গ্রস প্রিমিয়াম থেকে আমি রিটেনশন এক্সপেন্স বাদ দিলাম, তাহলে নেট প্রিমিয়াম আফটার রিটেনশন এক্সপেন্স আসতেছে আমার 5 টাকা
60 পয়সা ফর কোম্পানি এ, 4 টাকা 90 পয়সা ফর কোম্পানি বি। এটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আমরা কি করব, দুইটা কোম্পানি, আমাকে তো যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যখন সলভ করব তখন আমরা দুইটা কোম্পানি কম্পারিজনটা দেখাবো। প্রথম হচ্ছে গ্রস প্রিমিয়াম দিব হচ্ছে এ আমাকে দিছে 8 টাকা, বি দিছে 7 টাকা। রিটেনশন এক্সপেন্স করলাম আমরা দুইটা 30%। তাহলে রিটেনশন এক্সপেন্স বাদ দেওয়ার পর নেট প্রিমিয়াম হচ্ছে আমার এর জন্য দাঁড়াচ্ছে 5 টাকা 60, বির জন্য দাঁড়াচ্ছে 4 টাকা 90। এবার আসেন এই যে নেট প্রিমিয়াম, এটার থেকে আমরা প্রফিট বোনাস দিব। প্রফিট বোনাস কোম্পানি এ বলছে আমাকে 75% দিবে, কোম্পানি বি বলছে 60% দিবে। তাইলে 5 টাকা 60 থেকে আমি যদি 75% ফর কোম্পানি এর জন্য বের করি, তাহলে আসতেছে 4 টাকা 20 পয়সা পার 1000 ফর কোম্পানি এ। দেন কোম্পানি বির জন্য আমরা 4 টাকা 90 থেকে আমরা যদি তার যে 60% প্রফিট বোনাস সেটা বের করলে আসতেছে আমার 2 টাকা 94 পয়সা। এবার আমার প্রফিট বোনাস বাদ দেওয়ার পরে আমার ইফেক্টিভ প্রিমিয়াম রেট কত আসবে? আমার গ্রস প্রিমিয়াম ছিল 8 টাকা, প্রফিট বোনাস দিয়ে দিলাম 4 টাকা 20 পয়সা। তাহলে আমার ইফেক্টিভ প্রিমিয়াম কত? ফর কোম্পানি এ 3 টাকা 80 পয়সা পার 1000, ফর কোম্পানি বি 4 টাকা 6 পয়সা পার 1000। তাহলে আমরা এবার কাকে সাজেস্ট করব? স্যার যার নেট ইফেক্টিভ প্রিমিয়াম রেট সবচেয়ে কম, এ 3 স্যার। টাকা 80 পয়সা। হ্যাঁ, প্রথম কিন্তু আমরা যখন গ্রস প্রিমিয়াম দেখছিলাম তখন কিন্তু কোম্পানি বি যেহেতু কম কোট করছে, কোম্পানি এ করছিল কোট 8 টাকা আর কোম্পানি বি করছিল 7 টাকা। কিন্তু আদার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আমরা কনসিডারেশন আনলে দেখা গেছে যে কোম্পানি এর ইফেক্টিভ প্রিমিয়াম রেট হচ্ছে 3 টাকা 80 পয়সা পার 1000, আর কোম্পানি বির হচ্ছে 4 টাকা 6 পয়সা পার 1000। তাহলে অবভিয়াসলি আমরা যে লোয়ার ইফেক্টিভ প্রিমিয়াম রেট যার কম হবে, আমরা এবিসি কে অ্যাডভাইস করব সে ওই কোম্পানিতে কি তার এই যে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সেটা করার জন্য। বুঝতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন আসলে পারা যাবে। জি স্যার। জি স্যার। স্যার এই বাদে কি স্যার কোনো অন্য কোনো ওয়ে আছে মানে এটা সলভ করা, বা অন্য কোনো ইন্ডিকেটর কি আসতে পারে, লাইক এই যে আপনার রিটেনশন এক্সপেন্স, এরকম টাইপের কোনো এক্সপেন্স? হ্যাঁ, আপনাকে ক্রাইটেরিয়া গুলো মানে আদার যে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো দিবে, যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাকে লোয়ার ক্লেম মানে ক্লেমের একটা ফার্স্ট হিস্ট্রিও দিতে পারে। তারপর যেমন এখানে তো কোনো ক্লেম হিস্ট্রি নেই, বললো যে সে গত বছর, আমরা জেনারেলি জানি কি আমরা যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানির আপনারা ওই যে প্রিমিয়ামের যে ক্যালকুলেশনটা এটা কি সবাই কিভাবে প্রিমিয়াম বের করে এটা কি আপনারা দেখছেন প্র্যাকটিক্যালি কখনো? মানে একটা না স্যার। হ্যাঁ স্যার। আমরা অডিট অনেক সময় গাড়ির ইন্স্যুরেন্স দেখি না, যে গাড়ি কেউ কি করলো ভেহিকেলের বিভিন্ন কোম্পানির যেমন ইন্স্যুরেন্স যে সার্টিফিকেটটা দেয়, সার্টিফিকেটটা তো আমরা দেখি যে তার ভ্যালিডিটি আছে কিনা। ঠিক আছে, আমরা মেইন ফোকাস থাকে কিন্তু জি স্যার। মেইন ফোকাস থাকে যেমন কেউ ধরলাম আমরা 31 ডিসেম্বর 2023 আমরা অডিট করতে যাচ্ছি, দেখা গেলো তার ফ্যাক্টরি বলেন গাড়ি বলেন সেটার ইন্স্যুরেন্স আমার এই পিরিয়ড পর্যন্ত আছে কিনা, আমি শুধু ডেটটার দিকে ফোকাস করি, কিন্তু কিভাবে যে প্রিমিয়ামটা বের করে সেটা আসলে আমরা ফোকাস করি না। আমরা যখন ওই কোম্পানি যে কোম্পানিতে অডিট করতেছি তাকে বলতেছি, সে বললো যে এটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিটারমাইন করছে। এটা তো কমন কোশ্চেন নাকি? জি স্যার। এটা একটা বেসিস থাকে, বেসিস হচ্ছে আপনার মেইন হচ্ছে আপনি কত টাকা ইনস্যুর করলেন। সরি, হ্যাঁ, আপনি কত টাকা ইন্স্যুরেন্স করলেন সাম ইনস্যুরড, এটার উপর বেসিস করে কিন্তু আপনাকে পুরো প্রিমিয়াম ক্যালকুলেশনটা হয়। আর ওইখানে একটা টার্ম দেখবেন এনসিবি, নো ক্লেম বোনাস। এনসিবি টার্মটা দেখছেন কখনো? এটা আপনারা কখনো নেক্সট অডিটে গেলে আপনারা দেখবেন যে এই ইন্স্যুরেন্সের সার্টিফিকেটের মধ্যে এনসিবি কথাটা থাকে। এনসিবিটা মানে হচ্ছে যদি তার কোনো পাস্ট ক্লেম হিস্ট্রি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লেম থাকলে অনেক সময় আপনাকে কিন্তু এনসিবি যেই নেক্সট ইয়ারের রিনিউয়ালের সময় যে কম প্রিমিয়াম আপনি পাবেন সে সুবিধাটা আপনাকে দিবে না যদি কোনো ক্লেম থাকে। আর যদি কোনো
ক্লেম না থাকে সেক্ষেত্রে আপনাকে অনেক সময় 50%, 30% ইন্স্যুরেন্স কোম্পানি টু কোম্পানি ভেরি করে তারা ওই এনসিবি আপনাকে ডিসকাউন্টটা দিয়ে থাকে। ওকে, আর বেসিক প্রিমিয়ামে জেনারেলি হচ্ছে আমরা যখন গাড়ি ইন্স্যুরেন্স দেখি 2.6-7% একটা বেসিক, আমার সাম কত টাকা ইন্স্যুরেন্স করলাম তার এত পার্সেন্ট আমাকে বেসিক প্রিমিয়াম দিতে হয়। দেন প্রাইভেট কার বা হায়েস্ট বড় গাড়ির জন্য এক এক প্যাসেঞ্জার ধরে আমাকে আলাদা করে একটা অ্যাক্ট প্রিমিয়াম দিতে হয়। তো এখান থেকে কিন্তু আমরা জেনারেলি আমার যে নেট প্রিমিয়াম সেটা আমরা পাই, যেটা আমরা বিভিন্ন কোম্পানিতে যখন গাড়ির ইন্স্যুরেন্স বলেন বা ফ্যাক্টরি ইন্স্যুরেন্সের ডকুমেন্ট গুলো দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই। ওকে, এবার আসেন এপ্রিল 2019, এটা সারেন্ডাবল, এটা আপনারা করেন। এখানে বলছে মিস্টার এক্স হ্যাড টেকেন এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফর 15 ইয়ার্স। সে 15 বছরের জন্য 1.5 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করতেছে। তাকে প্রিমিয়াম দিতে হবে 12,000 টাকা পার অ্যানাম। সে 3 বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়েছে, তাকে প্রিমিয়াম পরিশোধ করছে সে 36,000, আর পেয়াবল হচ্ছে 1,80,000। আপনি সারেন্ডার ভ্যালু কত হবে? এটা আপনারা করেন, আপনারা করে আমাকে ফিগারটা বলেন অ্যাকচুয়ালি কার কত আসছে। আমি স্ক্রিনটা বড় করে দিব। ওকে, আবার দেখেন। আপনারা কমপ্লিট হলে রেসপন্স করেন কার কত আসছে। তিরিশ হাজার। আচ্ছা, আহনাদ সাদাত 30,000। হ্যাঁ, আর কেউ? 30,000 স্যার। আর কারো কোনো ডিফারেন্ট ফিগার আসছে? আমাদের আজকে ক্লাস ক্যাপ্টেন কই? ক্লাস ক্যাপ্টেনের কোনো কথা শুনতেছি না। সিফাত, আপনাদের কি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে? জি জি স্যার। শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যারা ক্লাস করতেছি ইনশাআল্লাহ সবাই কি কর্পোরেট ল এক্সাম এবার দিব, এপিআর হব? ইয়েস স্যার। জি জি স্যার, স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ এবারই পাস করব, ফার্স্ট অ্যাটেম্পটে আমরা পাস করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। লতে ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের আমি যে অ্যাক্ট গুলো পড়াইছি এগুলা অলমোস্ট কিন্তু আমরা 60-70% মার্ক কিন্তু আমরা আশা করি এখান থেকে আসবে। তা আমরা যদি নেক্সট ক্লাস মধ্যে আমার সাথে আর নেক্সট ক্লাস হলে আমরা কি একটা মক টেস্ট দিব? তাহলে আমাদের প্রিপারেশনটা কতটুকু জানা যাবে যেহেতু পরীক্ষাও সামনে। আহ, জি স্যার, দেওয়া যেতে পারে স্যার। জাস্ট আপনাদের হচ্ছে এই একবারে সিকিউরিটিজ ল থেকে শুরু করে আমরা যে অ্যাক্ট গুলো পড়ছি, সিকিউরিটিজ ল, দেন হচ্ছে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, তারপর আজকে ইন্স্যুরেন্স পড়লাম, তো এগুলো থেকে আপনাদের এই 4টা অ্যাক্ট থেকে জাস্ট আপনারা যে জিনিসগুলো আমি ক্লাসে পড়েছি এগুলোর প্রতি আপনার রেকর্ডিং হোক বা আদার্স থেকে আপনারা জাস্ট এই 4টা অ্যাক্ট গো থ্রু করে যান। গো থ্রু করলে আপনার আশা করি মক টেস্ট যেটা নেই বা পরীক্ষার কিন্তু একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। স্যার ওই একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। আমাদের যে বই আছে স্যার, মানে ম্যানুয়াল, ওইখানে আপনি তো বলছিলেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993, ওইটা তো এখন আর মানে ভ্যালিড নেই। ওইটা কি স্যার আমার বই কি পড়বো স্যার, নাকি আপনি যে শিট দিয়েছিলেন ওইটা ফলো করবো জাস্ট? ফাইন্যান্স কোম্পানি একটা হচ্ছে আমি যে
সামারিটা দিয়েছি ওইটাই পড়েন, জি আর পাশাপাশি পাস্ট কোশ্চেন গুলো সলভ করেন। যে কোশ্চেন গুলোতে আপনার যেমন আপডেট যেটা আসছে, ঠিক জি আছে, যেমন আপনার পাস্ট কোশ্চেন গুলো হয়তো আপনারা যদি সাজেস্ট আনসার দেখেন দেখবেন যে অনেকগুলো কিন্তু আগের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট বা আগের অ্যামেন্ডমেন্ট আগের গুলো থেকেই করছে, পরে নতুন আপনাদেরকে কিন্তু আনসারটা দিতে হবে অ্যামেন্ডমেন্ট থেকেই। জি। আর ফাইন্যান্স, তাহলে স্যার আপনার শিটটা ফলো করলে হবে স্যার। হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি একটা শিটটা ফলো করেন। জি থ্যাংক ইউ স্যার। এই কি বলে, ব্যাংক কোম্পানির ক্ষেত্রে আপনি ম্যানুয়ালটা পড়েন, ম্যানুয়ালে কিছু সেলফ টেস্ট আছে, কিছু ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এগুলো পড়েন, পড়লে জাস্ট নলেজটা বাড়বে। আর পাস্ট কোশ্চেন হলে প্র্যাকটিসের জন্য। জি থ্যাংক ইউ। ঠিক আছে, আমার আগের সেশন গুলোতে কিন্তু আমি দেখেছি অনেকেই ফার্স্ট বার প্রথমবার অ্যাটেম্প করেই কিন্তু কর্পোরেট ল পাস করছে, সো ভয় পাওয়ার কিছু নেই। এই আপনারা যদি টু দা পয়েন্ট মানে বেসিক জিনিসগুলো, প্রত্যেকটা একটি বেসিক জিনিসগুলো জানেন, আশা করি একবারই হয়ে যায়। আমাদের এই যে আমরা যে অডিটটা থাকে অ্যাক্ট আইন নিয়ে, এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। অরাজ বিশ্বাস, আপনি কিছু বলবেন নাকি শেষ করে দেবো আপনাকে? স্যার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট স্যার কি আগেরটা আমরা পড়লে হবে না স্যার? এটা আমি ক্লাসটা মিস করছিলাম স্যার। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টে আসলে বলতে গেলে 2023-এর আপনার একদম লাস্ট শেষের দিকে, মানে পুরো একটাই সুপারসিড হয়েছে, আপনারা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে পাবেন। এখন কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট নাই বলতে কিছু না, এখন হচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023। ঠিক আছে, পুরো অ্যাক্টটাই চেঞ্জ হয়ে এখন নতুন একটা অ্যাক্ট আসছে। এখন যেগুলো হচ্ছে আমার সমস্ত ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশে যে সমস্ত এনবিএফআই বলি, যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের জন্য কিন্তু এই নতুন কোম্পানি একটা অ্যাপ্লিকেবল। সো আমাদের কোশ্চেন নেক্সট সেশন গুলোর জন্য কিন্তু আমাকে এখান এখান থেকেই পড়তে হবে। তো এখানে বেসিক যে ডিফারেন্স গুলা, মানে যেমন ডিরেক্টর রিলেটেড বা উইলফুল লোন ডিফল্টার রিলেটেড কিছু নতুন কিছু অ্যামেন্ডমেন্ট আসছে, এগুলো আপনারা মনোযোগ দেন। কিছু ডিএফএমএস সার্কুলার পয়েন্ট কোশ্চেন এখান থেকে আসবে আশা করি। ঠিক আছে। আচ্ছা, আমরা এপ্রিল 2019-এর কোশ্চেনটাকে আমরা সলভ করছি, সবার কি 30,000 আসছে? জি স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা সারেন্ডার ভ্যালু পারবো ক্যালকুলেট করতে। ডিসেম্বর 2020-এ যে কোশ্চেনটা আসছে, বলছে যে এবিসি অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আর দ্য স্ট্যাটুটরি অডিটর অফ XYZ ইন্স্যুরেন্স কোম্পানি ফর দ্য ইয়ার 2021. Can ABC and Kong chartered accountants be appointed to conduct a special audit for the same period? Who can appoint a special auditor and for what purpose? Who prescribe the fee for a special audit and who pays the fee? তাহলে কোশ্চেনটা কি হচ্ছিল, আমার হচ্ছে এবিসি এন্ড কোং হচ্ছে আমার স্ট্যাটুটরি অডিটর, ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে অডিট করে। তারপর আমি এবিসি এন্ড কোং কে দিয়ে আমি স্পেশাল অডিট করাতে পারবো কিনা সেম পিরিয়ডের জন্য, স্পেশাল অডিটর কে অ্যাপয়েন্ট করবে এবং কি পারপাসে অ্যাপয়েন্ট করবে, হু প্রেসক্রাইব দ্য ফি, স্পেশাল অডিটরের ফিটা কে ডিটারমাইন করে দিবে এবং হু পেজ দ্য ফি, কে পরিশোধ করবে। তাহলে এটা আমরা তো স্পেশাল অডিটরের যে ক্লজ সেটার মধ্যেই পেয়েছি সেকশনে। স্পেশাল অডিটে কত 27 হচ্ছে আমার অ্যাকাউন্টস অডিট, এরপরে হচ্ছে 28 হচ্ছে অডিট, 29 হচ্ছে স্পেশাল অডিট। ওকে, প্রথম আসেন, প্রথম হচ্ছে দ্য অথরিটি। অথরিটি বলতে কে? ইদ্রা স্যার। হ্যাঁ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। Then বলছে the authority may from time to time order auditing of all insurance business related transaction record document গুলো সে টাইম টু টাইম কি করতে পারে, ইন্সপেকশনের জন্য কি করতে পারে, ডিরেকশন দিতে পারে। Provided that the auditor appointed shall not be the same person. আপনি আপনার যে এক্সটার্নাল স্ট্যাটুটরি যে অডিটর, সে কি হতে পারে, shall not be the same person, স্পেশাল অডিট সে করতে পারবে না। An auditor appointed সে shall have the right to, সে স্পেশাল অডিটর হিসেবে যাকে অ্যাপয়েন্ট করবেন সে কি করতে পারে, সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস গুলো সে রিভিউ করতে পারে। তাকে 4 মাসের মধ্যে, অ্যাপয়েন্টমেন্টের 4 মাসের মধ্যে 4 কপি আপনাকে ইড্রেকে সাবমিট করতে হবে।
An auditor appointed under this section shall be paid by the insurer such fee as may be determined by the authority. তাহলে বলছে কি an auditor appointed under this section shall be paid by the insurer. তাহলে কি করবে, ফিটা দিবে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, such fee as may be determined by the authority. ফিটা কে ডিটারমাইন করবে? তাহলে আমরা সি যে কোশ্চেনটা, এটা তো পেয়ে গেলাম যে হু প্রেসক্রাইব দ্য ফি। স্পেশাল অডিটের ফিটা কে প্রেসক্রাইব বা ডিটারমাইন করবে? ইদ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আমরা পড়ছি না এখন? হু পেজ দ্য ফি, কে পরিশোধ করবে? পেড বাই দ্য ইন্স্যুরার সাচ ফি অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য অথরিটি। তাহলে ফিটা আমার ডিটারমাইন করে দিবে ইদ্রা এবং সেটা পে করবে ইন্স্যুরার কোম্পানি, ইন্স্যুরার। তাহলে আমরা সিটা পেয়ে গেলাম। এবার হচ্ছে হু ক্যান অ্যাপয়েন্ট এ স্পেশাল অডিটর এন্ড ফর হোয়াট পারপাস। বিটা পারবো? এটা তো পারলাম যে এবিসি কে দিয়ে আমি কি করতে পারবো না, স্পেশাল অডিট করাতে পারবো না। এখানে তো বলে দিছে না, শ্যাল নট বি দ্য সেম পারসন। আমি আমার স্ট্যাটুটরি অডিটর দিয়ে স্পেশাল অডিট করাতে পারবো না। হু ক্যান অ্যাপয়েন্ট, কে অ্যাপয়েন্ট করবে স্পেশাল অডিটর? এখানে প্রথমে বলছে না দ্য অডিটর, রেগুলেটরস। হ্যাঁ রেগুলেটর। তাহলে দ্য অথরিটি মে ফ্রম টাইম টু টাইম অর্ডার অডিটিং। তাহলে আমার স্পেশাল অডিটের জন্য স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করবে আমার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, আমার যে রেগুলেটর ইদ্রাই অ্যাপয়েন্ট করবে। আর হচ্ছে হোয়াট পারপাস, আপনি ইদ্রার কাছে যদি মনে হয় যে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তার যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলা, ট্রানজাকশন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রপারলি রিফ্লেকশন হচ্ছে না, পলিসি হোল্ডারের জন্য হার্মফুল বা ডেট্রিমেন্টাল কোনো অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ আছে, সে চাইলে স্পেশাল অডিট করাইতে পারবে। ওকে, এবার আসেন আমরা কিছু ইদ্রার কিছু সার্কুলার পড়ি। যেটা হচ্ছে আপনাদের একটা কোশ্চেন ছিল যে লোন টু সাবসিডিয়ারি দেওয়ার ক্ষেত্রে গত বছরের আপনার 2022 জুলাইতে আসছিল। এখানে বলছিল যে ব্যাংক বা মানে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতে মানে আপনি কি সম্প্রতি লক্ষ্য করে আছে লাইফ বিমাকারী তাদের যে লাইফ ফান্ডে বলছে স্থায়ী আমানত রেখে সেটাকে লিয়েন মানে আমরা এফডিআর করলাম, তার এগনেস্টে অ্যাসিওরিটি সিকিউরিটি রেখে আমরা কি করলাম, কোনো প্রকার লোন নিলাম। তো এখানে বলছে যে কোম্পানির লাইফ ফান্ডের অর্থ অন্য কোনো লিয়েন বা জামানত রেখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ পাওয়াতে সহায়তা করা বা লাইফ ফান্ডের অর্থ বিনিয়োগ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ওই প্রিমিয়ামের টাকাটাকে আমি কি করতে পারবো না, সিকিউরিটি হিসেবে দেখাইতে পারবো, সিকিউরিটি হিসেবে দেখায় কোনো প্রকার লোন নিতে পারবো না, যেটা আমার 2022 যে ইদ্রার যে সার্কুলার সেখানে রেস্ট্রিকশনটা ইম্পোজ করে দিয়েছে। আর আরেকটা সার্কুলার আসছে রিসেন্টলি, যেগুলো আমরা তো অডিটরের আজকে দেখলাম যে আপনার এরপর আসেন অফিস ট্রান্সফার, যেটা আমরা হচ্ছে ব্যাংক বা মানে নতুন কোনো জায়গায় ট্রান্সফার করতে হলে অবশ্যই বলছে কি আপনাকে ইদ্রা থেকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে। যে সকল স্থানে বা শাখা কার্যালয়ে বলছে স্থানান্তর বা বন্ধ আছে, আমরা কিন্তু ব্রাঞ্চ ওপেনিং এ বেশ কিছু রুলস দেখছি যে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলছি যে আমরা যদি এখন কারণ বাজার আমার অফিস হয়, আমি যদি এখন গুলশান একটা ব্রাঞ্চ ওপেনিং এর জন্য আমি অ্যাপ্লাই করলাম, ইডরা কি করলো সেটা রিফিউজ করে দিল, দেন আমি আপিল করলাম গভর্নমেন্টের কাছে, আপিল করার পরে গভর্নমেন্টের আপিলটা নিষ্পত্তি হয়নি বা সেটা সম্পর্কে কোনো ডিসিশন আসে নাই, আমি কিন্তু আবার গুলশানে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবো না যে আমার ব্রাঞ্চ দেওয়া হোক ওদের কাছে। সেকেন্ড কথা হচ্ছে যদি গভর্নমেন্ট সেটা রিফিউজ করে দেয় যে এখানে ব্রাঞ্চ করা যাবে না, তাহলে আমি ফার্দারও আজকে মানে ডিসিশন নেওয়ার 1 ইয়ার 1 বছর পর্যন্ত কিন্তু আমি নতুন করে কি করতে পারবো না, ওইখানে গুলশানে আমি ব্রাঞ্চ করার জন্য অ্যাপ্লিকেশন ইডরার কাছে করতে পারবো না। তারপর বলা আছে প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে যদি কোনো, আমরা যেটা পড়ছি যে আপনাকে যদি কোনো নতুন স্কিম বা প্রোডাক্ট নিতে আপনাকে কি করতে হবে, অবশ্যই 30 দিন আগে আপনাকে ইডরার কাছে সাবমিট করতে হবে। তো এখানে যে সার্কুলারটা ছিল বলছে যে 16 অনুযায়ী যেটা আমরা পড়ছিলাম, বীমা প্রকল্প বাধ্যবাধকতা রয়েছে, সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে কোনো লাইফ কোম্পানি কর্তৃপক্ষের মানে ইডরার অনুমোদন ব্যতীত প্রকল্প গ্রাহকের নিকট বিক্রয় করছে যা বীমা আইন অনুযায়ী
শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও কোনো বীমা কোম্পানি ব্যাংকের ন্যায় মাসিক সুদ বা মুনাফার ভিত্তিতে মাসিক বিভিন্ন প্রোডাক্ট চালু করছে যা কোনো মতেই বীমা পণ্য হিসেবে স্বীকৃত নয়। ঠিক আছে, তো এখানে আপনাকে বলছে যে যদি এ ধরনের কোনো প্রোডাক্ট নেওয়া হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে আহ, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে একটা সার্কুলার 2023-এর ফেব্রুয়ারিতে আসছে। তা আমাদের মেইন যে টপিকটা আইনেই বলা আছে 16-এ বলছে যে আপনাকে নতুন কোন স্কিম বা কোনো প্রোডাক্ট আনতে গেলে আপনাকে অবশ্যই ইড্রার কাছে অ্যাটলিস্ট 30 days আগে আপনাকে কি করতে হবে, ইড্রার প্ল্যানটা জমা দিতে হবে। ইড্রার যদি কোনো মডিফিকেশন অ্যামেন্ডমেন্ট চায় সেই অ্যামেন্ডমেন্ট করেই কিন্তু আমাকে এই ইড্রার অ্যাপ্রুভাল নিয়েই আমাকে ওই প্রোডাক্টটা, নতুন কোনো প্রোডাক্ট আমাকে লঞ্চ করতে হবে। তারপর এই সার্কুলারটা তো দেখছি যে আমাদের স্পেশাল অডিট বা ইনভেস্টিগেশনের জন্য আমরা কোন কোন অডিটরকে আমরা অ্যাপয়েন্ট দিতে পারবো, এগুলো হচ্ছে সর্বশেষ ইড্রা সার্কুলার। এখানে মূলত ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির জন্য বাংলাদেশ ব্যাংক যেরকম ফ্রিকুয়েন্ট সার্কুলার ইস্যু করে, ইড্রা তো এরকম আসে না। তা আমাদের অ্যাক্ট যেটা পড়লাম এটা আমরা ভালোভাবে পড়বো, আর এই কয়েকটা সার্কুলার আমি আপনাদেরকে সিনপসিস দিয়ে দিব। তা আপনারা এগুলো প্লাস পাস্ট কোশ্চেন কিছু প্র্যাকটিস করেন। আশা করি ইন্স্যুরেন্স থেকে সাধারণত 10% ওয়েট থাকে। তো এই 10% মার্কটা তোলা কিন্তু তুলনামূলকভাবে ইজি কম্পেয়ার টু আদার অ্যাক্ট। আপনার সিকিউরিটিজ ল বা ব্যাংকিং অ্যাক্টে কিন্তু কেসগুলো অনেক ডেসক্রিপটিভ কেস আসে, বাট ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স কোম্পানি অ্যাক্টে আমার ছোট ছোট কেস এবং আনসার গুলো কিন্তু স্পেসিফিক হয়। তো সুতরাং আমরা এখান থেকে কিন্তু ইজিলি মার্ক তুলতে পারবো 10%, এই 10 টু মানে টোটাল 20% কিন্তু আমরা এই দুইটা এক থেকে ইজিলি নিতে পারবো। ঠিক আছে, পারা যাবে। জি স্যার। ওকে, আমরা কি করতে হবে, বাসায় আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট ক্লাস আমি দেখি তো আইসিবির সাথে কথা বলবো। আহ, আপনাদের সেলিম রেজা স্যার মেবি নেক্সট ক্লাসটা নিতে পারেন, যদি উনি না নেন নেক্সট ক্লাসে তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যদি কোনো কেস নিয়ে থাকে আমি ডিটেলি, আপনাদের কোনো মক টেস্ট থাকলে আমি আপনাদেরকে ওখানে তো কি স্যার আপনি নেবেন নাকি স্যার, সেলিম রেজা স্যার? না, কোম্পানি সেক্টর সেলিম রেজা স্যার নেন সাধারণত। তো উনি আমার সাথে এখনো কথা হয়নি, যদি অ্যাভেলেবেল না থাকেন বা দেখি আইসিবির সাথে কথা বলি, যদি আহ, উনি অ্যাভেলেবেল না থাকেন দেন আমি হচ্ছে ফার্দার যে অ্যাক্ট গুলো আছে আমাদের তো হচ্ছে অলমোস্ট 4টা শেষ, এরপরে লেবার অ্যাক্ট আছে আর এফআর এটা আছে আর কোম্পানিজ একটা। ওকে, আমাদের হাতে সময় আছে, আমরা প্র্যাকটিস করি বেশি বেশি। আর ক্লাস যেগুলো করছি আপনারা সবগুলো ক্লাসই মনোযোগ দিয়ে আবার শুনেন, শুনে প্রত্যেকটা অ্যাক্ট ভালোভাবে পড়েন। আশা করি এখানে ভয় থাকবে না, লতে পাশ করার মানে যে ভয়টা আশা করি আপনাদের কেটে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা শেষ করি, সবাই ভালো থাকবেন। কোনো কোশ্চেন আছে? না স্যার। আমার ইয়ে নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে কি বলেন এটাকে, পি এন্ড আই এবং এফডিএনডি কি ইন্স্যুরেন্স নিয়ে, ওইটা কি অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো শুরু হয়নি? কোনটা নিয়ে? পি এন্ড আই, পিএনডি কি? প্রোটেকশন এন্ড ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স, না যেটা এটা, আমরা এখনো স্যার দেশের বাইরে থেকেই নিচ্ছি আর কি, ইন্টার পারমিশন নিয়ে। আচ্ছা আচ্ছা, না এটা সম্পর্কে আসলে আমার ধারণা নাই। এমনি জেনারেলি তো আমরা তো হচ্ছে এখন স্টিল এই যে বেসিক যে ইন্স্যুরেন্স গুলো থাকে আর ফায়ার ইন্স্যুরেন্স, মানে ফ্যাক্টরি করলে ফ্যাক্টরিতে সাধারণত ফায়ার ইন্স্যুরেন্স এগুলো করে। আর আপনার যদি কোনো এই বাইরে থেকে এলসির মাধ্যমে যে মেরিন রোড ইউজ করে যদি কোনো প্রোডাক্ট আনা থাকেন, যেমন ফুয়েল, অনেক সময় পাওয়ার প্ল্যান্ট গুলো কি করে এই আপনার ফুয়েল কিন্তু আপনি কিভাবে করেন, নদীপথে আনে কিন্তু বাইরে থেকে, ঠিক আছে। তো এই জন্য আপনি মেরিন ইন্স্যুরেন্সটা খুব প্র্যাকটিক্যাল চলে, মেরিন ইন্স্যুরেন্সটা চলে। আর হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স আপনি ফ্যাক্টরি গার্মেন্টস এর জন্য ফায়ার ইন্স্যুরেন্সটাই চলে বেশি। আর এছাড়া হচ্ছে ওই ক্যাশ ইন ট্রানজিট, ক্যাশ ইন সেভ, মিসেলিনিয়াস কিছু ইন্স্যুরেন্স করে, হেলথ আর নর্মাল তো এমপ্লয়ের জন্য হেলথ ইন্স্যুরেন্স আছেই। So এগুলাই বেশি রানিং। আর এলসির জন্য তো আলাদা একটা থাকেই, অনেক সময় ব্যাংকের ইন্স্যুরেন্স করাই থাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনিক সাহা লিখছেন কি ভাই ফাইন্যান্স কোম্পানি আচ্ছা ওকে, ফাইন্যান্স কোম্পানি একটা আপনাদের সিনopsisটা পেয়েছেন না? দিস ইজ গুগল ড্রাইভে আপলোড করা আছে সব। আচ্ছা ঠিক আছে, কেউ যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা এই আপনাদের ক্লাস ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেন। আর
আপনাদের কমন ড্রাইভ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ম্যাটেরিয়াল আছে, ওয়েল ইনফরমেটিভ। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করি। ভালো থাকবেন সবাই, আর প্র্যাকটিস করেন বেশি বেশি, ইনশাল্লাহ লতে আমরা এট এ টাইম, এখানে আমরা 39 জন আছি, সবাই পাস করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। তো ওয়ালাইকুম আসসালাম।